ভুল পথে চললে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না চেয়ারম্যান সাহেব। সঠিক পথে কষ্ট হলেও চলা উচিত, কারণ সেখানে সফলতা আছে। কিন্তু ভুল পথে যতটা সামনে যাবেন, ততটাই কিন্তু ভুলের গভীরে তলিয়ে যাবেন। জ্ঞান হজম করার কোনো সময় নেই, তাড়াতাড়ি পুতুলের ঠিকানা। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই রুমের মধ্যে হুট করে কয়েকটা গুলি শব্দ হলো। রুমের মধ্যে হঠাৎ কেমন হট্টগোল হতে লাগলো। হাত পা বাঁধা লিমন কিছুই বুঝতে পারল না। রুমের মধ্যে যারা ছিল তাদের গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু মারল কে? বেশিক্ষণ ভাবতে হলো না তার। ততক্ষণে নাসরিন তার চোখের কাপড় খুলে দিল। রাত ৩টা। বাবা কল দিয়ে বলল, তোর মাকে এইমাত্র খুন করেছি। আমিও আত্মহত্যা করব। যদি পারিস তো আমাকে ক্ষমা করে দিস। সকালে এসে আমাদের লাশ দুটো দাফনের ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি। চিন্তা করিস না, দূরের ওই আকাশ থেকে তোকে আশীর্বাদ সর্বদা করব। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি এসব কি বলছো? মাকে কেন খুন করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। নাকি মজা করছো? বেশি কথা বলে সময় নষ্ট করব না। তোর মা এতক্ষণে পরপারে অনেক দূরে চলে গেছে। আমিও এখনই আত্মহত্যা করে তার সঙ্গে হাঁটতে শুরু করব, নাহলে সে হারিয়ে যাবে। বাবা প্লিজ মায়ের কাছে মোবাইল দাও, আমি তার সঙ্গে কথা বলবো। সে তো গলা কাটা অবস্থায় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। তুই সকালবেলা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আয়। আমাদের দুজনের লাশ যেন পুলিশ পোস্টমর্টম করে কাটাছেড়া না করে। মোবাইল কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবার নাম্বার আবারও কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমার রুমমেট তৌহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমার কাছে এলো। তারপর আমি তাকে বললাম, আর সে বলল বাড়ির আশেপাশে কারো কাছে কল দিয়ে খবর নিতে। সঙ্গে সঙ্গে চাচাতো ভাই মনিরুরের কাছে কল দিলাম। প্রায় 5 বার কল করার পরে চাচাতো ভাই ঘুম ঘুম জড়িত কণ্ঠে বলল, কিরে লিমন, এত রাতে কেউ কল করে নাকি জরুরি কিছু? আমি কান্না করতে করতে বললাম, মনির ভাই আমাদের বাড়িতে একটু দেখবা, মা বাবা কেমন আছে? কেন? চাচা চাচির কি হয়েছে? বাবা নাকি মাকে খুন করেছে, আর সে নিজেও এখন আত্মহত্যা করবে। আমাকে কল দিয়ে এসব বলে কল কেটে দিয়েছে। আমি তো শহরে আছি, তাই তুমি একটু যাবে? বলিস কি? আমি এখনই যাচ্ছি। হাই আল্লাহ, চাচা কেন চাচিকে খুন করবে? তুমি একটু তাড়াতাড়ি যাও, আর গিয়ে আমাকে কল দিয়ে জানিও। আমি বরং ততক্ষণে সবকিছু গুছিয়ে রওনা দিচ্ছি। প্লিজ তাড়াতাড়ি যাও। আমিও তোর সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে। আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরা শুরু করেছি। তৌহিদ কি করবে বুঝতে না পেরে আমাকে বলল, সত্যি সত্যি যদি চাচা আর চাচির বিপদ হয়ে যায় তবে তো। প্লিজ এমন বলিস না। পৃথিবীতে আমার মা বাবা ছাড়া কেউ নেই। আচ্ছা মাথা ঠান্ডা কর আর চল তাড়াতাড়ি। রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি। কোনো ধরনের গাড়ি দেখতে পাচ্ছি না। মেইন রাস্তার দিকে গিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে, তাই স্টেডিয়ামের দিকে যাচ্ছি। মুজোগন্নি বাস স্ট্যান্ডে এসে একটা মাহিন্দ্রা পেলাম। রাতের বেলা 2-1টা গাড়ি চলে জানতাম, তাই উঠে বসলাম। মাহিন্দ্রার মধ্যে বসা অবস্থায় মনির ভাই কল দিলেন। হ্যাঁ মনির ভাই। লিমন, তোদের রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ভিতরে বাতি জ্বলে, কিন্তু ডাকাডাকি করে কোনো শব্দ পাচ্ছি না। এখন কি করব? আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন, তাড়াতাড়ি করুন মনির ভাই। সত্যি সত্যি যদি তেমন কিছু হয়ে যায় তাহলে আবার পুলিশের ঝামেলা হবে না তো? কারণ পুলিশ যদি তখন বলে যে আমি দরজা কেন ভেঙে প্রবেশ করলাম। না, কিছু হবে না। আমি তখন বলবো যে আমার নির্দেশে আপনারা দরজা ভেঙেছেন। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে এক অস্থিরতার মধ্যে হা হুতাশ করতে লাগলাম। ভিতরে ঢুকে তারা কি খবর দেয় সেটা অনুমান করতে কষ্ট হচ্ছে। আমার মা বাবার মধ্যে তো কোনো রাগারাগি দেখিনি কোনো দিন, তাহলে কেন এমন করবে বাবা? মিনিট 10 পরে মনির ভাই কল দিয়ে কাপা কাপা গলায় বলল, লিমন তুই কোথায়? আমি চিৎকার করে বললাম, মনির ভাই আমি গাড়িতে আছি, কিন্তু মা বাবা ঠিক আছে তো? কিছু ঠিক নেই লিমন, চাচা চাচি দুজনের লাশ হয়ে গেছে লিমন। তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা মা আর দুনিয়ায় নেই। আমি তখন একটা চিৎকার করে আর কিছু বলতে পারি নাই। তৌহিদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। মাহিন্দার মধ্যে আরো 2জন যাত্রী ছিল, তারা কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। রূপসা নদীর ঘাটে গিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তৌহিদ বলল, আমাদের বন্ধু পারভেজের তো বাইক আছে, তাকে কল দিয়ে কি আসতে বলবো? হ্যাঁ চেষ্টা কর। পারভেজের বাসার টুটপাড়া কবরস্থানের কাছেই। সে শুনেই সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে এলো। আধা ঘন্টা পরে সে যখন আমাদের কাছে এসে পৌঁছালো, তখন 3জনে মিলে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি। আমাকে মাঝখানে বসিয়ে তৌহিদ শক্ত করে ধরে রেখেছে। পারভেজ তখন যতটা সম্ভব
সাবধানে বাইক চালাচ্ছে। পিরোজপুর গ্রামের বাড়িতে যখন পৌঁছালাম তখন দিনের আলো ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমাদের বাড়ি ভর্তি মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভোররাত থেকে যারা শুনেছে তারা সবাই চলে এসেছে। থানা থেকে পুলিশ এখনো আসেনি, তাই লাশ ঠিক সেভাবেই পড়ে আছে। মা বাবার শোবার ঘরে ফ্লোরে গলাকাটা মরদেহ অবস্থায় পড়ে আছে আমার প্রিয় মা। তারই কাছে গলাকাটা অবস্থায় পড়ে আছে বাবা। আর বাবার হাতের কাছে একটা ছুরি। দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে বাবা নিজেই নিজের গলা কেটে ফেলেছে। কিন্তু কেন, কিসের জন্য? বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না যাতে করে সে এভাবে মাকে খুন করে নিজে আত্মহত্যা করতে পারে। তাহলে কারণ কি? আমার চিৎকারে তখন ঘরের দরজা জানালা সব ভেঙে যাবার উপক্রম। মনির ভাই, পারভেজ ও তৌহিদ মিলে আমাকে ধরে রাখতে ব্যস্ত। এমনটা কেন হয়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচব? কে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে? আর কে আমার জন্য বাজারের শ্রেষ্ঠ মাছ কিনে নিয়ে আসবে? হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু চোখের সামনে ঘুরছে। মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। যদি কেউ চোখ মেলে তাকালাম তখন আমি শুয়ে আছি ঘরের সম্মুখের বারান্দায়। এই বিছানায় আমি বাড়িতে এলে ঘুমাতাম, আর বাড়িতে যখন থাকতাম না তখন বাবা বিকেলে বিকেলে এখানে দুপুরের পরে বিশ্রাম করত। বাবার শরীরে সেই পান খাওয়া গন্ধ নাকে আসছে। ধুম করে বিছানায় উঠে বসলাম। তৌহিদকে বললাম, মা বাবা কই? পুলিশ এসে নিয়ে গেছে। ময়নাতদন্তের পরে নাকি আমাদের কাছে নিয়ে আসবে। অসম্ভব, আমার বাবা বলে গিয়েছে যেন তাদের লাশ কাটাছেঁড়া না করা হয়। কিন্তু তুই হয়তো চাইলে রাখতে পারতি, তবে তুই অজ্ঞান থাকার কারণে কিছু করতে পারিনি। আর পুলিশের কাছে আমি আর মনির ভাই যতটা জানি ততটাই বললাম। তোর কাছে আঙ্কেল কল দিয়ে যা যা বলেছে, তারপর আমরা দুজনে রওনা দিলাম। আর মনির ভাইদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার পর সবকিছু বললাম। এখন আমি আমার মা বাবার লাশ কাটাছেঁড়া থেকে রক্ষা করব কিভাবে? তুই চাইলে একবার চেষ্টা করতে পারিস। আঙ্কেল নিজে যদি আন্টিকে খুন করে নিজে আত্মঘাতী হয়, তাহলে আর কাটাছেঁড়া করে কি হবে? আর বাইরে দুজন পুলিশ এখনো দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কথা বলে দেখতে পারিস। পুলিশের সঙ্গে আমি আবার সবকিছু বললাম। তারা চেয়ারম্যান সাহেবের কাছে খবর দিতে বলে দিল। আমি চেয়ারম্যানকে কল দিলাম, মনির ভাইয়ের কাছ থেকে নাম্বার নিলাম। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এলেন। তারপর আমি তাকে বললাম যে মা বাবার লাশ ময়না তদন্তের দরকার নেই। তিনি বললেন যে তাহলে এমপির সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি থানায় বলে দেবেন। মানসিকতার এতটা খারাপ অবস্থা, তবুও অনেক ঝামেলার মাধ্যমে মা বাবার লাশ ময়না তদন্তের হাত থেকে রক্ষা করলাম। কিন্তু মনের মধ্যে সেই একটা প্রশ্ন ঘুরছে, বাবা এমনটা কেন করলো? মাগরিবের কিছুক্ষণ আগেই মা বাবার দাফন করা শেষ হয়ে গেল। বাড়ি থেকে বের হব, পথে গেটের কাছে রাস্তার পাশেই ডান হাতে একটু ফাঁকা জমি আছে। বছরখানেক আগে একদিন সেখানে কিছু সুপারি গাছের চারা রোপণ করার সময় মা আমার সঙ্গে বলেছিল, তোর বাবা আর আমি মারা গেলে আমাদেরকে এখানে কবর দিস লিমন। আমরা তো মানুষ বেশি নয়, তুই বাড়ি থেকে বের হবার সময় আমাদের কবরে সালাম দিয়ে বের হতে পারবি। আবার যখন বাড়িতে ফিরবি তখনও আমাদের সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবি। রাস্তা দিয়ে যখন মসজিদের ইমাম কিংবা কোনো ভালো লোক হেঁটে যাবে তখন আমাদের জন্য দোয়া করবে। আমি সেদিন হেসেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল আমার মা বাবা এখনো অনেক দিন বাঁচবে। আসলে পৃথিবীর প্রতিটি মায়ের সন্তানেরাই চায় তাদের মা বাবা চিরকাল বেঁচে থাকুক। মা বাবাকে সেখানেই কবর দিলাম। এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দাফন কাজ শেষ করে সবাই চলে গেছে, শুধু আশেপাশের কিছু মানুষ আছে। মনির ভাই বরাবরই আমার কাছে বসে কান্না করছে। বাবা তাকে খুব পছন্দ করত। পাশের ঘরের প্রতিবেশী এক চাচি আমাকে মাথায় তেল দিয়ে দিল, কপালে আর মুখে হাত দিয়ে আদর করে বলল, এভাবে ওরা চলে যাবে তা কখনো ভাবিনি। যা হবার হয়ে গেছে, মনকে শক্ত কর, আমরা তো আছি। সারা দিনে মোবাইল বের করার সুযোগ হয়নি। সেই যে সকালবেলা পকেটে রেখেছি সেভাবেই পকেটে পড়ে আছে। বের করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে। চালু করতে গিয়ে দেখি চার্জ আছে, তাহলে মনে হয় চাপ লেগে বন্ধ হয়েছে। কারণ মোবাইলের ব্যাটারি একটু লুজ, তাই মাঝে মাঝে ধাক্কা লেগে বন্ধ হয়ে যায়। কাগজ দিয়ে জাম করে রাখি। মোবাইল চালু করলাম, তারপর কল লিস্টে গিয়ে বাবার নাম্বারের দিকে তাকিয়ে রইলাম। গতকাল রাতেও এমন সময় খাবার খেয়ে কল দিয়ে কথা বলেছিলাম, মাত্র 24 ঘন্টা। ইস! হঠাৎ করে চোখ গেল উপরে মেসেজের চিহ্নের উপর। মেসেজ অপশনে গিয়ে দেখি অনেকগুলো মেসেজ। সচরাচর সিম কোম্পানির অজস্র অপ্রয়োজনীয় মেসেজের জন্য এখন মেসেজ চেক না করে ডিলিট করতাম, কিন্তু সেগুলোর মধ্যে বাবার নাম্বার দিয়ে একটা মেসেজ দেখে অবাক হলাম।
গতকাল রাত 2:53 মেসেজ এসেছে, আর বাবা আমাকে কল করেছিল রাত 3:09। মেসেজ পড়ে আমার হাত কাঁপছে। লেখা আছে, তোকে বাঁচাতে গিয়ে তোর মাকে খুন করলাম এইমাত্র। 25 বছরের সংসার জীবনে যাকে আমি কখনো একটা চড়ও মারিনি, তাকেই একটু আগেই নিজের হাতে জবাই করেছি। এখন আমার নিজের গলায় কাটবো। ওরা সবাই এখন আমার চারিদিক দাঁড়িয়ে আছে। তোকে কল দিয়ে বাড়িতে আসার জন্য আমাকে বলেছে। আমি সেই ফাঁকে তোকে কল না দিয়ে আগে মেসেজ দিচ্ছি। ওদের বলেছি যে নাম্বার খুঁজে পাচ্ছি না। তোকে কল দিয়ে আমি হয়তো নিরুপায় হয়ে বাড়িতে আসতে বলবো, কিন্তু খবরদার তুই আসবি না। কারা এসব করছে সেটা তোর জানার দরকার নেই, কিন্তু তুই আর কোনোদিন গ্রামের বাড়িতে আসবি না বাবা, না হলে ওরা তোকে খুন করে ফেলবে। আমি চাই না যে আমাদের মৃত্যুর জন্য তুই প্রতিশোধ নিস, তাই সেই খুনিদের নাম বললাম না। আমি আর তোর মা তোর জন্য জীবন দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি রে। আমাদের স্বপ্ন পূরণ করিস বাবা। আকাশে বসে যেন তোকে দেখে আমি আর তোর মা হাসতে পারি। বাবার মেসেজ দেখে শরীর কাঁপছে। আমি তো এই মেসেজ গতকাল দেখিনি। বাবা আমাকে গ্রামের বাড়িতে আসতে নিষেধ করেছে, কিন্তু আমি তো না জেনে চলে এসেছি। তাহলে কি আমাকে এখন তারা খুন করবে? কিন্তু কারা খুন করবে? শেষ রাতের দিকে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় শত্রুরা। আমার 3 জন তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই তৌহিদ আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, আরেকটু খুলে বলি। তৌহিদ ও পারভেজ দুজনেই মেসেজ পড়ে চমকে গেল। তৌহিদ আস্তে করে কানে কানে বলল, এই কথা কাউকে কিছু বলিস না, কারণ এখন তোর আশেপাশের সবাইকে শত্রু মনে করতে হবে। মনিরুল ভাইদের বাড়ি থেকে রাতের খাবার রান্না করে পাঠানো হয়েছে। তৌহিদ ও পারভেজ সেই খাবার খেয়েছে। আমাকেও তৌহিদ নিজের হাতে ভাত মেখে 2 লোকমা খাইয়ে দিল। সমস্ত ঘরের মধ্যে মা বাবার স্মৃতি জড়িয়ে আছে। রাতের বেলা আমি তৌহিদ ও পারভেজ একসঙ্গে ঘুমালাম। মনির ভাই থাকতে চেয়েছিলেন, কিন্তু আমরা নিষেধ করেছি। রাত 10টার দিকে আমার স্কুলের শিক্ষক এসেছিলেন দেখা করতে। অনেক কিছু উপদেশ দিয়ে 25-30 মিনিট পরে বিদায় নিয়ে চলে গেলেন। কারা হতে পারে সেই খুনের আসামি? আমাকে মারার জন্য কেন তাদের পরিকল্পনা? বাবা কেন আমাকে এসব থেকে আলাদা হতে বলল? লিমন, তুই ঘুমানোর চেষ্টা কর বন্ধু। আমি আর তহিদ জেগে আছি। যদি সত্যিই কেউ তোদের শত্রু থাকে তাহলে অবশ্যই হামলা করতে পারে। কিন্তু কেন করবে এমন? আমার তো কোনো শত্রু নেই, আর তাছাড়া আমরা কারো ক্ষতি করিনি কোনোদিন। দোস্ত, আজকাল ভালো মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে রে। নিশ্চয়ই এখানে অনেক বড় কিছু ঘটনা আছে, তাই সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু বাবা তো আমাকে গ্রামে আসতে নিষেধ করেছে। তাহলে কি বাবার শেষ অনুরোধ রাখতে পারবো না? তুই নিজে গ্রাম ত্যাগ করবি, কিন্তু গোয়েন্দা বা সিআইডি মোতায়েন করতে হবে। তারা অবশ্যই এই রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে। তখন সবকিছু পরিষ্কার হবে। এরপরই আমরা চুপচাপ শুয়ে রইলাম। বাইরে ও ঘরের মধ্যে বৈদ্যুতিক বাতি জ্বলছে। মা বাবার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চোখ বেয়ে অজান্তেই অগোচরে পানি বের হয়ে আসছে। এইভাবেই কখন চোখ বন্ধ করে ছিলাম জানি না, কিন্তু হঠাৎ করে তৌহিদের মুখে আগুন আগুন চিৎকার শুনে খুব ভয় পেয়ে বিছানায় বসলাম। দোস্ত, তাড়াতাড়ি হতে হবে, নাইলে সবাই আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু আমরা যখন দরজা খুলে বের হতে যাব, তখন দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। 3টা দরজা দিয়ে বাহির হওয়া যায়, কিন্তু সবগুলোই বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। গতকাল যেই পিছনের দরজা ভেঙে মনির ভাই প্রবেশ করেছিল, সেটা আজকে একদম ভালো করে পেরেক ঠুকে বন্ধ করে দিয়েছি। কিছু বাকি 2টি দরজা কারা বন্ধ করলো? আমাকে যারা খুন করতে চায় তারা কি এসব করছে? পশ্চিমে একটা নড়বড়ে জানালা ছিল, সেটাই এক ধাক্কা দিয়ে ভেঙে দিল পারভেজ। তারপর আমি, পারভেজ ও তৌহিদ বেরিয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেয়াল হলেও কাঠ আর টিনের চালের ছাউনি দিয়ে ঘেরা ঘরটা চোখের সামনে পড়ছে। তৌহিদ ও পারভেজ দুজনেই সামনের দরজা বাহির থেকে খুলে পারভেজের বাইক বের করলো। আরও কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আবারও সেই চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকেই ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিভে যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেকে। আমি শুধু ঘরের সামনের আম গাছের গোড়ায় ঘাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসেছে, আবার চেয়ারম্যান সাহেব নিজেও উপস্থিত হয়েছেন।
কিন্তু মা বাবার স্মৃতি বিজড়িত ঘরটা দাঁড়িয়ে আছে পোড়া এক বীভৎস রূপ ধরে। আপনারা তখন কোথায় ছিলেন? আগুনের ঘটনা প্রথম কে দেখে? জি স্যার, আমি প্রথমে দেখতে পেয়েছি। আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাগা নড়া শব্দটাও কানে আসে। আমি যখন শুনি যে টিন পড়ছে আর স্ক্রু একটা একটা করে পটপট করে ছুটছে, তখন চিৎকার করেছি। আপনারা বাইরে বের হওয়ার পর কেউ কি তখন এখানে ছিল বা আক্রমণ করতে চেয়েছিল? না স্যার, তেমন কিছু নয়। আমরা তো এখানে সম্পূর্ণ ফাঁকা দেখেছি। আচ্ছা লিমন সাহেব, আপনার মা বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল? যেহেতু এখন একটা আক্রমণ হয়েছে, তাও আমরা কিছু শত্রুদের সন্দেহ করি। তেমন কোনো শত্রু নেই যারা খুন করবে। আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলতাম। জমি জমা নিয়ে কারো সঙ্গে কোনো বিবাদ ছিল নিজেদের মধ্যে বংশগত ব্যাপারে? দলিল চাচার সঙ্গে পূর্বপাড়ায় একটা রাস্তার পাশের জমি নিয়ে মামলা চলে। তবে বাবা সপ্তাহখানিক আগে বলছিল যে জলিল চাচা নাকি আমাদের জমি ফিরিয়ে দিতে রাজি হয়েছে। এমন তো হতে পারে সেই জলিল পরিকল্পনা করে ইচ্ছে করেই জমি ছেড়েছে, কারণ মনে মনে একদম খুন করার ষড়যন্ত্র ছিল। আমি সেটা জানি না। আপনার কি ধারণা, আপনার মা বাবা দুজনে আত্মহত্যা করেছে নাকি খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, লিমনের বাবা আমাকে কল করার আগে একটা মেসেজ দিয়েছিল, কিন্তু সেই মেসেজ চেক করা হয় নাই বলে জানতাম না। তাকে কেউ খুব ভয় দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছে। ও মাই গড, বলেন কি? দারোগা সাহেব মেসেজটি জোরে জোরে পড়লেন। চেয়ারম্যান সাহেব গভীর চিন্তার মধ্যে হারিয়ে গেল, সেটা বোঝা যাচ্ছে। জলিল মিয়াকে ভালো করে জিজ্ঞেস করতে হবে বলে দারোগা সাহেব বাজারে চলে গেলেন। দুপুর পর্যন্ত অনেকেই আমাদের বাড়িতে ছিলেন। দুপুরে খাবার খেলাম প্রতিবেশী মনু আর কাকার বাড়িতে। কাকিমা রান্না করে ডেকেছিল, কিন্তু আমি যাইনি বলে পাঠিয়ে দিয়েছে। বিকেলের দিকে পারভেজ খুলনা চলে গেল, তবে আমাকে নিয়ে যাবার খুব চেষ্টা করেছে। তুই এখানে থাকলে কিন্তু অনেক বিপদে পড়বি লিমন। তার চেয়ে খুলনা বরং শহরে চল তাড়াতাড়ি, তাহলে সেখানে মোটামুটি নিরাপত্তা আছে। কিন্তু সেখানে আঙ্কেল নিজে তোকে আসতে নিষেধ করেছে। সেখানে তুই কি করবি দোস্ত? নিজের জীবনের বিপদ ডেকে এনে ভুল করিস না বন্ধু, চল আমার সঙ্গে। আমি রহস্যের শেষ দেখে যেতে চাই পারভেজ। কারা আমার মা বাবা সর্বনাশ করেছে, আমি সেই গোপনীয় সবকিছু পরিষ্কার করতে চাই, না হলে শান্তি নেই। তুই বরং সাজু ভাইয়ের সাহায্য নিতে পারিস। তোর মনে আছে সাজু ভাইয়ের কথা? হ্যাঁ মনে আছে, কিন্তু তিনি কি আসবেন আমার মা বাবার খুনের রহস্য বের করতে? আমাকে কে বা কারা খুন করতে চায় সেই রহস্যের উন্মোচন কি সাজু ভাই করতে পারবে? আমার বিশ্বাস তিনি পারবেন, কারণ সাজু ভাই হচ্ছে ঠান্ডা মাথার এক রোমান্টিক মানুষ। সকলের সঙ্গে কত সুন্দর মিল, তাই না? সেবার যখন তিনি খুলনা এসেছিলেন তোমাদের ম্যাচের মধ্যে, তখন তো আমরা সবাই দেখা করতে। সাজু ভাই, সজীব ভাই, শফিক ভাই আর রকি ভাই, এরা সবাই যে রুমে থাকতো, এখন আমরা সেই রুমেই থাকি। বললাম ঠিক আছে পারভেজ, তুই বরং এখন সন্ধ্যা হবার আগে চলে যা। আমি আর তৌহিদ আগামীকাল সকালে খুলনা আসবো। তারপর সাজু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সবকিছু তাকে জানাবো। তাহলে রাতে থাকতে হবে কেন? মনির ভাই বললেন যে আজকে নাকি রাতের বেলা তিনি কিছু জরুরি কাগজপত্র দেখাবেন, সবকিছু আমাদের জমি জমার বিষয়ে, আর সেই সঙ্গে কিছু গোপনীয় কথা জানাতে চাই। তাহলে এখন দিনের বেলা সমস্যা কি? আমরা যে কতটা বিপদের মধ্যে তা কি সে জানে না? তাদের বাড়িতে সমস্যা হবে না পারভেজ, আর শুধু শুধু চিন্তা করিস না তো। ঠিক আছে, সাবধানে থাকিস আর আগামীকাল সকালে উঠে রওনা দিস লিমন। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার খানিকটা আগে বাজারের মধ্যে গেলাম আমি আর তৌহিদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একদম কর্নারের হোটেলের মালিক শাহজাহান কাকা আমাকে ডাকলেন। আমি তার কাছে যেতেই তিনি আমাকে নিয়ে হোটেলের পিছনে গেলেন। তার সঙ্গে সঙ্গে আমিও গেলাম। তোমার মা বাবার ঘটনার জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে, তাই সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই। কিন্তু তোমাকে কিছু গোপনীয় কথা জানাতে চাই, মনোযোগ দিয়ে শুনবে, তবে আমার কথা কাউকে বলবে না। কি কথা শাহজাহান কাকা? তোমার জলিল চাচার সঙ্গে ওপারে যে জমি নিয়ে মামলা ছিল, সেটা কেন শেষ হয়েছে জানো? না তো। তোমার বাবা জলিল মিয়াকে ওই জমির জন্য টাকা দিয়েছে নতুন করে। কিন্তু ওটা তো আমাদের জমি, তাহলে কেন বাবা আবার টাকা দিবে? কারণ জমিটা নাকি তোমার খুব পছন্দের। তুমি নাকি সেখানে একটা পার্কের মতো মনোরম স্থান বানিয়ে বাগান করতে চাও। হ্যাঁ, কিন্তু তোমার বাবা আমাকে বলেছিলেন যে তোমার নাকি খুব ইচ্ছে ওখানে বাগান করবে, তাই তিনি অনেক চেষ্টা করেও জমিটা রক্ষা করতে চেয়েছে, কিন্তু নিজেই। জমির বিনিময়ে যদি জলিল চাচা টাকা নিয়ে থাকে, তাহলে আবার ঝামেলা কিসের?
সেখানেই ঝামেলা লিমন। আমি তো হোটেলের মানুষ, তাই অনেক কিছু জানি। কারণ বাংলাদেশের মধ্যে হোটেল বা চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা হয়, দলীয় বা বিরোধী দলীয় সকল পক্ষের কথা জানা যায়। সকালে এক গ্রুপ আর বিকেলে অন্য গ্রুপ। আপনি কি তেমন কিছু জানেন? না বাবা, তবে আমারও পরিবার আছে, তাই বেশি কিছু বলে বিপদে পড়তে চাই না। যতটুকু বললাম ততটুকু দিয়ে খুঁড়তে আরম্ভ করো। কিছু খুঁড়তে আরম্ভ করো, সাপ এমনিতেই বের হবে। এতটুকু লিখে একটু দম নিল লিমন, তারপর আবারও লিখতে আরম্ভ করলো। বাজার থেকে আমি, তৌহিদ আর মনিরুল ভাই ফিরে আসলাম। জলিল চাচার কথা কাউকে কিছু বলিনি এখনো। সাজু ভাই, আমি শুধু আপনার কাছে এগুলো জানিয়ে দিচ্ছি। বাড়িতে ফিরে এসে বারবার মনে হচ্ছে যে বিকেলে পারভেজের সঙ্গে চলে গেলে ভালো হতো, কারণ রাত যতই গভীর হচ্ছে ততই ভয় লাগছে। সবাই খাবার খেয়ে এখন ঘুমিয়ে আছে। রাত 11টা পেরিয়ে গেছে, আর গ্রামের বাড়িতে রাত 11টা মানে হচ্ছে অনেক রাত্রি। আমার কেন যেন মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আমারও কিছু একটা হয়ে যাবে। তেমন কোনো কারণ নেই, তবে বারবার সেটাই মনে হচ্ছে। হয়তো মনের ভয়, কিন্তু মনে হচ্ছে সেটা সত্যি। তাছাড়া ক্ষুদ্র একটা কারণ আছে। একটু আগে হঠাৎ করে জানালার পর্দার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি আস্তে আস্তে জানালার কাছে গেলাম, আর তখন কারো পায়ের শব্দ দ্রুত সরে যেতে শুনতে পেলাম। তৌহিদকে সেই কথা বললাম, কিন্তু সে তেমন গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে আছে। গতকাল আর পরশু রাতে বেচারা ভালো ঘুমাতে পারে নাই, তাই এখন মনে হয় তাকে ঘুমে গ্রাস করেছে। আমি অবশ্য চাইলে ঘুমাতে পারি না। তাছাড়া জানালার ঘটনাটা খুব ভাবাচ্ছে আমাকে, তাই যতক্ষণ সম্ভব জাগ্রত হয়ে থাকতে চাই। পরশু রাত 3টায় বাবার সেই কল করার পর থেকে যা যা ঘটেছে সব কিছু সাজিয়ে লিখে দিলাম সাজু ভাই। সত্যি বলছি, আমার খুব ভয় করছে। যদি রাতের মধ্যে বা যে কোনো সময় আমি খুন হয়ে যাই, তাহলে সেই খুন আর মা বাবার খুনের রহস্য বের করার দায়িত্ব আপনার। আপনার এক ছোট ভাই হয়ে সেই দায়িত্ব আপনাকে দিলাম। আশা করি আপনি আসবেন। আমার বন্ধু পারভেজ, তৌহিদ ও আমার নিজের নাম্বার দিয়ে রাখলাম। যদি তৌহিদও আমার নাম্বারে না পান, তাহলে পারভেজের নাম্বারে কল দেবার অনুরোধ রইল। ইতি মোহাম্মদ লিমন, পিরোজপুর। গতকাল রাতে সাজু ভাইয়ের শরীর অসুস্থ ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল, আর সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তারপর ফ্রেশ হয়ে মোবাইলের মেসেঞ্জারে আসতে প্রায় দুপুর 12টা। অনেক পাঠক পাঠিকার মেসেজ এসে জমা হয়েছে। কেউ কেউ এখনো অ্যাক্টিভ, আবার অনেকে আনঅ্যাক্টিভ। সবগুলোর একটু সংক্ষিপ্ত রিপ্লাই করতে করতে হঠাৎ করে গতকাল রাত 12টার মেসেজ চোখে পড়ল। এমডি লিমন আইডি দিয়ে এত বড় একটা মেসেজ এসেছে, সম্পূর্ণ ঘটনা এখানে বর্ণনা করা। সে রাত 3টায় কল দিয়ে কথা বলা, শুরু থেকে গতকাল রাত পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ঘটনা পড়ল সাজু ভাই। তারপর বেশ কিছু সময় চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। তৌহিদ ও লিমন দুজনের নাম্বার সত্যি সত্যি বন্ধ দেখাচ্ছে, তাই পারভেজের নাম্বারে কল দিল সাজু ভাই। বেলা তখন দুপুর 12টা 34। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাজু ভাই বলছি। তুমি কি লিমনের বন্ধু পারভেজ? জি ভাই, কেমন আছেন ভাইজান? আপনার কথা গতকাল রাতেও লিমনের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আপনি নিজেই আজকে আমাকে কল দিলেন। ভাইজান, আমার বন্ধু খুব বিপদ, একটু সাহায্য করবেন? তোমার বন্ধু লিমন গতকাল রাতে আমাকে সম্পূর্ণ ঘটনা টেক্সট করেছে, কিন্তু আমি একটু অসুস্থ, তাই রাতে রিপ্লাই করতে পারিনি, আর সকালেও অনলাইনে ছিলাম না। তোমার বন্ধু লিমন কেমন আছে? ভাই, একটুও ভালো না। কেন? আজকে সকালে তো তৌহিদ আর লিমন শহরে যাবার কথা, যায়নি? না ভাই, গতকাল রাতে ওদের দুইজনকে কারা যেন গায়েব করে দিছে। সরাসরি খুন করেনি, কিন্তু ধরে নিয়ে গেছে। দরজা ভিতর থেকে বন্ধ করা আছে, কিন্তু সেই বাড়িটা মাটি দিয়ে উঁচু করে তার উপর কাঠ দিয়ে নির্মাণ করা, তাই কাঠের নিচ থেকে মাটি খুঁড়ে রুমে ঢুকেছে। মাটি খোঁড়ার চিহ্ন এখনো পড়ে আছে, কিন্তু ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি সেই মনিরুল লোকটার মধ্যে কোনো গন্ডগোল আছে? না সাজু ভাই, কারণ সকালবেলা পুকুরের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় মনিরুল ভাইয়ের লাশ পাওয়া গেছে। মনিরুল ভাইকে খুন করে ওদেরকে কিডন্যাপ করেছে। এলাকা ভয়ঙ্কর হয়ে গেছে। কি? লিমনের মা বাবা দুইজনের কবরের মাঝখানে একটা কাগজ পাওয়া গেছে। সেই কাগজে লেখা আছে, সরি আব্বাজান। কেউ ভাবছে লিমন আর তৌহিদ খুন করে এখান থেকে পালিয়ে গেছে, আবার কেউ বলছে তাহলে ওভাবে দরজা না খুলে মাটি খুঁড়ে বের হব, তো উপযুক্ত কারণ পাচ্ছি না। কিন্তু সকল মানুষের কথা কানে না নিয়ে সরাসরি গিয়ে সাজু দেখতে যাচ্ছে। সাজুদের গ্রামের বাড়ি
বাগেরহাট। যেহেতু তাদের পাশের জেলা হচ্ছে পিরোজপুর, তাই সরাসরি সে আগে বাড়িতে যাবে। তারপর সেখান থেকে নিজস্ব বাইক নিয়ে পিরোজপুর যাওয়া যাবে। গুলিস্তান থেকে দোলা পরিবহনের লঞ্চ পারাপারের গাড়ির টিকিট সংগ্রহ করলো। অনেকদিন পর সে গ্রামের বাড়িতে যাচ্ছে। দাদা দাদির সঙ্গে কতদিন তার দেখা হয় না। যেহেতু লঞ্চ পারাপারের গাড়ি, তাই ফেরির মধ্যে অপেক্ষা করার ঝামেলা নেই। কবে যে স্বপ্নে সেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। গ্রামের মধ্যে এখন এক অস্থিরতা তৈরি হয়ে গেছে, যেটা কল্পনার মধ্যে ছিল না। পুলিশ সারাক্ষণ শুধু আনাগোনা করছে। প্রায় সবাইকে কিছু না কিছু জিজ্ঞেস করা হচ্ছে। মনিরুলের পরিবারের কান্না আর আহাজারিতে সবচেয়ে বেশি আকাশ ভারী হয়ে যাচ্ছে। পুকুরের পাড়ে এমন কিছু নেই যেটা খুনির কাছে পৌঁছাতে পারে। দারোগা সাহেব যখন সাজুর কথা শুনলেন, তখন একটু ভ্রু কুঁচকে যেন কিছু ভাবলেন। সাজু যখন লিমনদের গ্রামের মধ্যে প্রবেশ করলো, তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে বাইক নিয়ে চলে এসেছে। সাজু স্থানীয় বাজারে এসে পারভেজকে কল দিল। পারভেজ তখন বাজারেই ছিল। বাজারের এক পাশে বিশাল জটলা, সেখানে সবাই ঘিরে আছে এবং পুলিশও দেখা যাচ্ছে। সাজু সেখানে এগিয়ে গিয়ে পারভেজের সঙ্গে সরাসরি হাত মিলিয়ে নিল। তারপর যখন জানতে পারল যে তৌহিদ ফিরে এসেছে, তখন অবাক হয়ে নিজেই সেদিকে এগিয়ে গেল। প্রায় ঘন্টাখানিক পরে পুলিশ তৌহিদকে নিয়ে থানায় রওনা দিল। তার আগে সাজু ভাই একবার মনিরুল আর লিমনদের ঘর দেখে এসেছেন। সব মোটামুটি ঠিক আছে, কিন্তু মনিরুলদের বাড়িতে যে ঘরে লিমন আর তৌহিদ ছিল, সেখানে মাটি খুঁড়ে বের হবার স্থান দেখে প্রশ্ন জাগলো। তখন সে বুঝতে পারছে যে সবগুলো প্রশ্নের উত্তর তৌহিদের কাছে পাওয়া যাবে। পুলিশের সঙ্গে সঙ্গে সাজুও গিয়েছে থানায়, কারণ পুলিশ বলছে যা কিছু জিজ্ঞেস করার সব থানায় গিয়ে করবে। লিমন এখন কোন জায়গায় আছে? আর সেদিন রাতে তোমরা কিভাবে কি করেছো? তৌহিদ আস্তে আস্তে বলল, সাজু ভাই, আমি এখন জানি না লিমন কোথায়, কারণ আমাকে ওরা ফিরোজপুরের সি অফিস মোড়ে এসে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর সেখান থেকে আমি একা এসেছি এখানে। লিমনের মধ্যে পশু ভর করেছে, ও কাউকে ছাড়বে না। মনিরকে কে খুন করেছে? লিমন। তুমি তখন কোথায় ছিলে? আমাকে আরো দুটো লোক ধরে রেখেছিল। মানে কি? সেখানে আবার আরো দুটো লোক কিভাবে এসেছে? আমি জানি না। তুমি আর লিমন যে ঘরে ছিলে, সেই ঘরের মধ্যে মাটির শীট কেটেছে কে? আমি সেখানে গিয়ে স্পষ্ট বুঝতে পারছি যে ভেতর থেকে মাটি খুঁড়ে বের হয়েছো তোমরা। হ্যাঁ সাজু ভাই, লিমন নিজে মাটি খুঁড়ে বের হবার অবস্থা করেছে। আমার এমনিতেই কান পাতলা, তাই যখন ধূপধাপ শব্দ হলো, তখন তাকিয়ে দেখি লিমন মাটি কাটছে। কিভাবে দেখলে? হ্যাঁ ঠিক তাই। আমি বিছানা থেকে নেমে তখন বললাম, কিরে লিমন, কি হয়েছে? লিমন তখন আমাকে চুপ করতে বলল। তারপর জানলা দিয়ে বাইরে তাকাতে বলছে। আমি তাকিয়ে দেখি যে সম্মুখে পুকুর পাড়ে কারা যেন দাঁড়িয়ে আছে। তাদের একজন হাতে সিগারেট ছিল, আর সেই সিগারেটের আগুন ওঠানামা করছে, তবে সামান্য আস্তে আস্তে কথাও কানে বাজছিল। তারপর? আমরা সেখান থেকে গর্ত নিয়ে আস্তে আস্তে করে বের হলাম। দরজা খুলে বের হলে না কেন? কারণ দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তাহলে কি মনির? হ্যাঁ, লিমন সেজন্যই বাইরে গিয়েছে এবং আমি তার সঙ্গে ছিলাম। কিন্তু সবচেয়ে বেশি অবাক হলাম কারণ দুটো লোক লিমনের পরিচিত। তারা তখন মনিরকে হাত পা আর মুখ বেঁধে দাঁড়িয়ে আছে। লিমন সেখান গিয়ে ওদের একজনের হাত থেকে একটা বড় ছুরি নিয়ে মনিরুল ভাইয়ের গলা কেটে দিল। কি বলছো তুমি? এতটা সহজ? আর লিমনের সঙ্গে তাদের কিসের সম্পর্ক? আমি জানি না। আমি এতটা হতভম্ব হয়ে গেছি যে সেখানে অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়লাম। আর তারপর যখন হুঁশ হয়েছে, তখন আমি একটা টিন দিয়ে ছাউনি করা ঘরের মধ্যে বন্দি। লিমন সেখানে ছিল না? না, তবে আরেকটা লোক এসেছিল কিছুক্ষণ পরে, আর তিনি বলেছেন যে আমাকে নাকি তারা পাঠিয়ে দেবে, তবে শহরের মধ্যে ছেড়ে দেবে, কারণ গ্রামের মধ্যে নিয়ে গেলে প্রচুর ঝামেলা হতে পারে। লিমনের কথা জিজ্ঞেস করনি? হ্যাঁ, তারা বলল আমি লিমনের বন্ধু, তাই তারা আমাকে বাঁচাতে দিচ্ছে, না হলে আমাকেও শেষ করে দিত। আমি যেন ফিরোজপুরে থেকে সরাসরি খুলনা শহরে চলে যাই, আর কাউকে কিছু না বলি। যদি কিছু বলি তাহলে আমারও প্রচুর বিপদের মুখে পড়তে হবে। লিমন নাকি তার মা বাবার খুনি কে সেটা জানতে পেরেছে, তাই এক এক করে সবাইকে হত্যা করতে চায়ও। আর যেহেতু তার বাবা তাকে এসব খুনোখুনি করতে নিষেধ করেছে, তাই সরি আব্বাজান ব্যবহার করবে। কিছুটা বুঝতে পারছি, কিন্তু এখনো অনেক কিছু জানার বাকি। তবে লিমনের সঙ্গে যোগাযোগ করা আমার খুব দরকার। যিনি আমাকে এখানে আসার জন্য অনুরোধ করছে, সে নিজেই এখন। আমি এসব বলতে চাই নাই,
কিন্তু গ্রামের সবাই আর পুলিশ আমাকেও সন্দেহ করেছে, তাই এখন বাধ্য হয়ে বলছি। ঠিক আছে, তুমি আপাতত পুলিশের হেফাজতে থাকো, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে সাজু ভাই, কিন্তু লিমন যে এভাবে পরিবর্তন হবে কখনো ভাবিনি। মাত্র কিছু সময়ের মধ্যে কিভাবে কি হয়ে গেল, আর তার সঙ্গে লোক দুটো যুক্ত আছে, কি ভয়ঙ্কর। থানা থেকে বের হয়ে সাজু নিজের এলাকায় চলে এসেছে। রাতের মধ্যে সেই গ্রামে থাকার কোনো মানে হয় না। আর পারভেজ তো থানায় আসার আগেই বিদায় নিয়ে চলে গেছে। রাত 10টার দিকে বাড়িতে ফিরে ডিনার করে নিজের বিছানায় শুয়ে সজীবের কাছে কল দিল। আসার পথে সজীব কল দিছিল, কিন্তু তখন কথা বলতে পারে নাই। হ্যাঁ সজীব, কি খবর? বেশি ভালো না সাজু। কেন? রুহির মা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহি এখন সেই হাসপাতালে আছে। আমি তো চট্টগ্রামে আছি, আর তুই আজকে নাকি বাড়িতে গেলি। হ্যাঁ, পিরোজপুরে একটা মামলার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আগের চেয়ে এটা বেশ জটিল মনে হচ্ছে। কি রকম? ছেলেটা খুলনায় আমরা যেই মেসে ছিলাম সেই মেসেই থাকে। ওর মা বাবা দুজনেই যে কোনো অদৃশ্য কারণে আত্মহত্যা করেছে, কিন্তু সেগুলোর পেছনে একটা চক্র কাজ করছে। তাদের সন্দেহ করে এখন ওই ছেলে খুন করা শুরু করেছে। বেশি জটিল সমস্যা। হ্যাঁ, আর একা একা ভালো লাগে না। রকি বা তুই যে কোনো একজন সঙ্গী হলে ভালো হতো। তাহলে ছুটি নিয়ে আসবো নাকি? যদি পারিস তবে বেশ ভালো হবে। ঠিক আছে, কালকে অফিসে গিয়ে দেখি। অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা, তুই একটু সময় করে রুহির কাছে কল দিয়ে কথা বলিস। বেচারির বাবার তো তোর জন্য ফাঁসি হয়ে গেল, এখন তার মা অসুস্থ হয়ে গেছে, তাই খুব কান্না করছে। আচ্ছা ঠিক আছে। 3-4 দিন ধরে শরীরে হালকা জ্বর, গতকাল রাতে তাই তাড়াতাড়ি ঘুমিয়েছিল। আজকে ভ্রমণ করে আরও বেশি ক্লান্ত লাগছে, তাই বিছানায় শুয়ে একটু পরেই ঘুমিয়ে গেল সাজু ভাই। সকালবেলা 10:30টার দিকে ঘুম ভেঙে গেল, তাও আবার দাদির ডাকাডাকিতে। দাদির কাছে জানতে পারল যে কে যেন তার সঙ্গে দেখা করতে এসেছে। বাহিরে এসে সাজু তাকে চিনতে পারছে না, তবে লোকটা বেশ বয়স্ক। বসে বসে তারা দাদার সঙ্গে গল্প করছে। সাজু মনে মনে ভাবল, দাদা আবার নতুন করে বিয়ে দেবে নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর আপনি কিন্তু আমার দাদার বয়সী, তাই নাতি হিসেবে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে, তাই হবে। আর আমি লিমনের নানা, তাই সম্পর্কে ঠিকই আছে। কোন লিমন? যার মা বাবা দুজনই খুন হয়েছে, আর লিমন নিজে এখন কোথায় আছে কেউ জানে না। আপনি তার নানা? হ্যাঁ, তবে আপন নানা নয়, ওরা মায়ের সম্পর্কে চাচা হই আমি। লিমনের নানা মারা গেছে অনেক আগে, তারপর থেকে ওর মাকে আমি মানুষ করেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু আমি গতকালই লিমনের সেই মোটর সাইকেলওয়ালা বন্ধুর কাছে শুনেছি যে সে সাজু নামের এক গোয়েন্দা আসবে। সারাদিন অপেক্ষায় রইলাম, কিন্তু যখন এলে তখন দেখা করতে পারলাম না। কিন্তু কেন? আজ সকালে থানায় গিয়ে তোমার বিষয় জানতে পারি, তবে গতকালই লিমনের বন্ধুর কাছে শুনেছি তোমার বাসা বাগেরহাট আর এই উপজেলায়। আমি এক সময় ফিরোজপুর জেলা স্কুলের শিক্ষক ছিলাম। আমার এক ছাত্র আছে তোমাদের এই গ্রামের মধ্যে। আজকে সকালে যখন তাকে তোমার নাম করে জিজ্ঞেস করেছি, তখন সে তোমার ঠিকানা দিয়েছে। আমাকে এতটা জরুরি ভিত্তিতে খুঁজে বের করার কারণ কি? লিমনের মা বাবার বিপদের আশঙ্কা আমি আগে করেছিলাম, আর তারাও জানতো লিমনের বাবার কাছে একটা স্বর্ণের পুতুল আছে, খাঁটি স্বর্ণের পুতুল। বলেন কি? কিভাবে কি? এমন সময় সাজুর মোবাইল বেজে উঠল। নাম্বার দেখে চিনতে পারল সাজু। গতকাল রাতে থানা থেকে বের হওয়ার সময় সাজু ভাই থানার দারোগা সাহেবের নাম্বার নিয়ে এসেছেন এবং তার নিজের নাম্বারও দিয়ে এসেছে। হ্যালো স্যার। সাজু সাহেব, আপনি কোথায়? আমি তো বাড়িতে, আপনি? আমি এখন সেই লিমনদের গ্রামের মধ্যে তাদের স্থানীয় বাজারে আছি। লিমন তো আজকে রাতে এই বাজারের হোটেল মালিক শাহজাহানের নামের লোকটাকে খুন করেছে। কি? আর কিভাবে নিশ্চিত হলেন খুনটা যে লিমন করেছে? লাশের পাশে চিরকুট ছিল সরি আব্বাজান, আর আপনাকে উদ্দেশ্য করে কিছু কথার লেখা। আমাকে উদ্দেশ্য করে? হ্যাঁ সাজু সাহেব। কি লেখা আছে সেখানে? লেখা আছে, সাজু ভাই আমাকে ক্ষমা করবেন প্লিজ। আপনাকে যখন আমি ডেকেছি তখনও আমি রহস্য জানতাম না, কিন্তু এখন আমার চোখের সামনে সব কিছু পরিষ্কার, তাই আপনার কোনো সাহায্যের দরকার নেই। আমার মা বাবার হত্যার বিচার আমি নিজেই করব। খুব ভালো হয় যদি
আপনি আর আমাদের গ্রামে না আসেন, কারণ আপনি থাকলে আমার ঝামেলা হবে। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার পথের মধ্যে যদি কোনো বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনাকেও বিপদে পড়তে হবে। তৌহিদকে মেরে ফেলা উচিত ছিল, শালাকে বন্ধু ভেবে ছেড়ে দিছি, আর সে সব কিছু বলে দিয়েছে। ভেবেছিলাম যে লুকিয়ে লুকিয়ে প্রতিশোধ নিতে পারবো, কিন্তু ওর জন্য আর হলো না। তৌহিদকে সাবধানে থাকতে বলবেন, কারণ ওকে নিষেধ করার পরও যখন সব কিছু বলে দিয়েছে তখন কিছুটা মূল্য দিতে হবে তাকে। এই শাহজাহান কাকা আমার বাবার সঙ্গে বেইমানি করেছে, বাবার কাছ থেকে পুতুলের কথা জেনে সেটা আরেকজনকে বলে দিয়েছে, তাই একে ঘুম পাড়িয়ে দিলাম। এখনও অনেক কিছু ঘটনার বাকি আছে, তবে খেলাটা আমি খেলতে চাই। দারোগা সাহেব, আমার মনে হচ্ছে যে লিমন এগুলো করছে না। আপনি কি লিমনের বন্ধু তৌহিদকে ছেড়ে দিয়েছেন নাকি আপনার হেফাজতে আছে? আমার কাছে আছে। তাকে আটকে রাখুন। নিশ্চয়ই তৌহিদ কোনো কিছু লুকাচ্ছে, কারণ একটা অদৃশ্য মেঘ চোখের সামনে ঘুরছে। দেখুন, সেটা হয়তো সম্ভব না। উপর মহল থেকে সকালবেলা কল এসেছে, তাই তৌহিদকে ছেড়ে দিতে হবে। মানে তৌহিদের উপরে লোক আছে? হ্যাঁ, তার এক আঙ্কেলের সঙ্গে এমপি সাহেবের খুব ভালো সম্পর্ক আছে, তাই এমপি সাহেবের সুপারিশে ছাড়তে হবে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে তো এমন ছোট্ট বিষয় নিয়ে এমপি সাহেবের মাথা ব্যথা হবার কোনো কারণ নেই। আর একটি কথা সাজু সাহেব, জি বলেন। আপনাকে আর এই মামলার বিষয়ে এদিকে আসতে হবে না। আমরা সবাই লিমনকে ধরার চেষ্টা করছি। কিন্তু কেন? এখানে কোনো রহস্য নেই। সকালবেলা আমরা অর্ডার পেয়েছি যে লিমনকে যে কোনো মূল্য ধরে ফেলতে হবে, কারণ নিজের মা বাবার জন্য সে এখন হিংস্র মরিয়া হয়ে গেছে। সেই জন্য তাকে এই মুহূর্তে থামানো দরকার। আপনি কি লিমনের বাবার কাছে একটা পুতুল ছিল সেই বিষয়ে কিছু জানেন? কিসের পুতুল? স্বর্ণের পুতুল। না, জানতাম না, কিন্তু লিমনের চিঠিতে পুতুলের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনা কি? আমিও সঠিক জানি না, তবে সত্যি সত্যি যদি লিমনের বাবার কাছে সেই স্বর্ণের পুতুল থাকে তাহলে সেটা তিনি কোথায় পেলেন সেটা আগে জানতে হবে আমাদের। তারপর সেই পুতুল এখন কোথায় আছে আর তার সঙ্গে লিমনের নিজের জীবনের কোনো বিপদ আছে কিনা সেটা বের করতে হবে। কিন্তু আপনাকে তো এখন এইসবের মধ্য থেকে দূরে থাকতে বলা হয়েছে। এটা অন্যায়। আমি আমার নিজের মতো কাজ করে যাব, সেখানে বেআইনিভাবে কেউ কিছু যদি বলে তবে মানবো কেন? সেটা আপনার ইচ্ছে, তবে আমাদের কাছ থেকে আপনি কোনো তথ্য বা সাহায্য পাবেন না। আপনাদের কাছ থেকে না পেতে পারি, কিন্তু যদি আপনার কাছে চাই? মানে? মানে হচ্ছে সমগ্র পুলিশের সাহায্য দরকার নেই, শুধু আপনার সহযোগিতা কামনা করছি। আশা করি আপনি আমাদের অনুরোধ রাখবেন, কারণ আপনার মধ্যে আমি সততা দেখেছি। হা 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 হা, পুলিশের আবার সততা? আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং এই মামলার রহস্য বের করতে চাই। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে, কিন্তু একটা পরামর্শ দেবেন। এখানে অনেক বড় রাজনৈতিক নেতাদের দল জড়িত আছে, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনি নিজের জীবন ঝুঁকিতে না ফেললে আপনার জন্য মঙ্গল হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। বুঝতে পারছি সাজু সাহেব। আচ্ছা, বাদ দেন তো এইসব কথা। আপনার যখন যা দরকার সব কিছু আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করতে আপ্রাণ চেষ্টা করব। মোবাইলে কথা বলা শেষ করে সাজু ভাই আবার বুড়ো লোকটার দিকে তাকিয়ে বলল, লিমন তো আরেকটা খুন করেছে, বাজারের সেই শাহজাহান নামের লোকটাকে। বলো কি? আমিও বুঝতে পারছি না। আপনি কি আমাকে সেই পুতুলের রহস্যের কি কি কারণ আছে সেটা বলবেন? সেটা বলার জন্য আমি এসেছি। একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। আমি খুব অসুস্থ, আমার বসতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, সংক্ষিপ্ত করে বলে, মাসখানেক হবে লিমনের বাবা সুন্দরবন গেছিল খাঁটি মধুর জন্য। সেখানে যারা সচরাচর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে তাদের কাছ থেকে খাঁটি মধু কেনার জন্য গেল। একটা লোক সঙ্গে আমাদের ফিরোজপুরে পরিচয় হয়েছে তার। তিনি এখানে মধু বিক্রি করতে এসেছিলেন, কিন্তু মধু বিক্রি যখন শেষ ঠিক সেই সময় তার সঙ্গে দেখা হয়েছে লিমনের বাবার। তারপর সেই লোকটা বলেন যে তার বাড়িতে গেলে বা কিছুদিন পর সে আবার মধু নিয়ে আসবে। লিমনের বাবা তখন তার ফোন নাম্বার রেখে দিয়েছিল এবং নিজে গিয়ে মধু আনবে সেটাও জানিয়েছিল। তারপর যখন সেই লোকটার বাড়িতে গেল তখনই সেই লোকটা বাচ্চা মেয়েটির হাতে একটা পুতুল দেখতে পায়। ফাজলামো করে সেই ওই বাচ্চার হাত দিয়ে পুতুলটা নিয়েছিল, কিন্তু সেটা ধরার পরে হাতের অনুভবে কেমন খটকা লাগলো। লিমনের বাবা একসময় স্বর্ণের কারিগর ছিল, জানো তো তুমি? না, জানতাম না। প্রায় 15 বছর সেই কারিগর ছিল, তাই সেই স্বর্ণের পুতুল ধরে
কেমন যেন অনুভূত হচ্ছে। সে তখন ওই লোকটার কাছে জিজ্ঞাসা করে পুতুলটা কোথায় পেয়েছে তারা। লোকটা বলে যে তিনি নাকি জঙ্গলের মধ্যে পেয়েছেন, তারপর লুঙ্গির ভাঁজে নিয়ে এসে মেয়েকে দিয়েছেন। তখন সেই লোকটাকে বলে লিমনের বাবা পুতুলটা নিজের সঙ্গে করে নিয়ে আসে। তারপর পিরোজপুর এসে নিজের পরিচিত পুরনো এক বন্ধুর কাছে গিয়ে সেটা পরীক্ষা করে, আর সেটাই ছিল তার চরম একটা ভুল। চরম ভুল কেন? কারণ সে যেহেতু কারিগর ছিল, তাই চাইলে নিজের ঘরে বসে পরীক্ষা পান, কিন্তু যখন প্রমাণিত হয়েছে যে ওটা খাঁটি স্বর্ণ, তখন তার সেই স্বর্ণকার বন্ধুর মনে শয়তানি আরম্ভ হয়ে গেল। কিরকম? এত বড় একটা স্বর্ণের পুতুল দেখে যে কেউ তো লোভে পড়তে পারে, স্বাভাবিক। তারপর? লিমনের বাবা তখন তার বন্ধুর কাছে সেই মধু বিক্রেতার কথা বলে দেয়। এটা ছিল দ্বিতীয় ভুল, কিন্তু বিশ্বস্ত বন্ধু তাই বলতে দ্বিধা করে নাই। সেই বন্ধু তখনই পরের দিন মধু বিক্রেতার কাছে চলে গেল, কারণ যেখানে ওটা পাওয়া গেছে সেখানে গিয়ে আরো সন্ধান করার জন্য। তারপর? মধু বিক্রেতা তখন কৌতূহলী হয়ে গেল আর বারবার কাহিনী জানতে চাইলো। তখনই তিনি সেই পুতুলটা যে স্বর্ণের পুতুল সেটা তাকে বলে দেয়। হায় আল্লাহ! তখন মধু বিক্রেতা চলে এলো লিমনদের গ্রামের বাড়িতে এবং খুঁজে বের করলো তাদের বাড়ি, কিন্তু লিমনের বাবা পুতুলের কথা অস্বীকার করেন এবং তাকে চলে যেতে বলে। তখন লোকটা গিয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে সবকিছু খুলে বলে। এবার আরেক লোভের জিহ্বা চকচক করা শুরু করেছে। তিনি তখন লিমনের বাবাকে বাজারে ডেকে পাঠালেন এবং খুন হওয়া শাহজাহান ব্যাপারীর হোটেলে বসে সবকিছু তাকে জিজ্ঞাসা করে। আস্তে আস্তে কথাটা ছড়িয়ে গেল দুই একজন বড় বড় মানুষের কাছে, আর তারা ভিন্ন ভিন্ন সময়ে রাতের আধারে দেখতে করতে আসতো। কেউ কেউ হুমকি দিত, আবার কেউ ছলে বলে কৌশলে কথা বের করতে চাইতো। এসব নিয়ে তিনি টেনশন করতেন? হ্যাঁ, একদিন আমার কাছে গিয়ে বিস্তারিত সব খুলে বলে আর পুতুলটা আমাকে দেখায়। তখন সে বলেছিল তার বিপদের কথা, তাকে যে কোনো মুহূর্তে কিছু করে ফেলতে পারে সেই কথা। তাহলে তো লিমনের বাবাও লোভী মানুষ, কারণ তিনি এটা একা একা হজম করতে চায়। হ্যাঁ ঠিক, আমি তাকে সেটাই বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে ভুল বুঝে চলে আসে। তারপর এর মাত্র 3 দিনের মাথায় এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সেই পুতুল কোথায় কেউ জানে? এখন পর্যন্ত না, লিমনের বাবা সেটা নিজে মনে হয় লুকিয়ে রেখেছে। এই সমস্ত ঘটনা পুলিশের কাছে না বলে কেন আমাকে বলতে এসেছেন জানতে পারি? পুলিশের ওপর বিশ্বাস নেই, আর তোমার বিষয় যখন জানলাম যে তুমি মোটামুটি বড়লোক বাবার সন্তান, তোমার বাবা লন্ডনে থাকে, আর তাছাড়া তুমি গোয়েন্দা, তাই বলতে ইচ্ছা করছিল হয়তো সে খুনের রহস্য উন্মোচন করতে পারবে। তার তোমাকে সেই পুত্রের রহস্য নিয়ে এগোতে হবে। সেটাই তো বুঝতে পারছি না। আমি এখন আসি, বেলা প্রায় দুপুর পেরিয়ে গেল। না না, দুপুরে খাওয়া দাওয়া করে যান। না, আমি চলে যাব, কিন্তু অবশ্যই আবার তোমার সঙ্গে দেখা হবে। ঠিক আছে। লিমনের যখন জ্ঞান ফিরেছে তখন সে একটা বন্ধ রুমে বন্দি, সম্পূর্ণ নতুন স্থান। এমন ঘরের মধ্যে সে কিভাবে এসেছে সেটাই তো বুঝতে পারছে না। বিছানার পাশে একটা চেয়ারে লাল গেঞ্জি পরে একটা লোক বসে আছে। তাকে চোখ মেলে যখন নড়াচড়া করতে দেখলো তখন শরীর ঝাড়া দিয়ে বলল, ডাক্তারের কথা তাহলে মিলে গেছে? কে আপনি, আর আমি এখানে কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে, তবে তুমি এখানে আসো কারণ তোমাকে এখন পুলিশের লোকজন হন্যে হয়ে খুঁজছে। পুলিশ? আমাকে? কিন্তু কেন? মনির ও শাহজাহান নামের হোটেল মালিকের খুন করার অপরাধে তুমি এখন মোস্ট ওয়ান্টেড আসামি। আমি কখন খুন করেছি? সেদিন রাতে আমি তো ঘুমিয়েছিলাম, তারপর তো কিছু মনে নেই। হা হা হা, তোমাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কারণ তোমার স্থানে অন্য কেউ খুন করবে, আর সেই খুনের দায় পড়বে তোমার উপর। তারপর হতে তুমি হবে নিরুপায়, এবং সেই নিরুপায় জীবন থেকে বাঁচতে হলে তোমাকে আমাদের বসের কথা মেনে চলতে হবে। বস? বস কে? সেটা তো বলা যাবে না, আমাকে যতটুকু বলতে বলা হয়েছে ততটুকুই বললাম। তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকের মধ্যে 2 জন অলরেডি কবরে চলে গেছে। তোমার অবর্তমানে আমাদের বস নিজেই অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছেন। তাতে আপনার বসের লাভ কি? তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, তিনি সেটা কোথায় রেখে দিয়েছে সেটা জানতে হবে। স্বর্ণের পুতুল? হ্যাঁ। এমন সময় একটা মেয়ে রুমের মধ্যে প্রবেশ করলো, তার হাতে ট্রেতে চায়ের কাপ, নাস্তার ব্যবস্থা আছে। লোকটা তখন মেয়েটার দিকে তাকিয়ে বলল,
আমি একটু বসের সঙ্গে মোবাইলে কথা বলে আসি, তুমি ততক্ষণ একে নাস্তা করতে দাও। আর ভয় নেই, আমি দরজার বাইরেই আছি, যদি সে পালাতে চায় তাহলে। আমার নাম নাসরিন জাহান, তোমার নাম কি? কে আপনি? এটা আবার কারোর নাম হয় নাকি? একদম হাসবেন না। আপনি কে? আমাকে কেন এখানে আটক করা হয়েছে? আমি জানি না, তবে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো হবে এতটুকু জানি। আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই, কিন্তু এরা যা করে সবকিছুই অপরাধ। এমন সময় লাল গেঞ্জি পরা লোকটা রুমে ঢুকে মোবাইল এগিয়ে দিয়ে বলল, লিমন। মোবাইলটা কানের কাছে নিয়ে অপর প্রান্তের কণ্ঠ শুনে চমকে গেল। বিস্মিত হয়ে বলল, কাকা আপনি? সঙ্গে সঙ্গে মোবাইলের লাইনটা কেটে গেল। সন্ধ্যার খানিকটা পর লিমনদের গ্রামের মধ্যে প্রবেশ করলো সাজু ভাই। তার সঙ্গে আছে তাদের গ্রামের একটা ছোট ভাই, যার নাম রাজু। রাজুর অনেক শখ, সে সাজুর সঙ্গে যে কোনো একটা মামলার সময় সঙ্গী হবে। যেহেতু এই মামলার মধ্যে রকি বা সজীব এখনো কেউ সঙ্গে নেই, তাই রাজুকে নিয়ে আজকে এসেছে। নিজের বাইক না নিয়ে সাজু ভাই এসেছে, কারণ বাইক আনলে সমস্যা হতে পারে। লিমনদের বাড়ি গিয়ে সে গোপনে আস্তে আস্তে বাগানের মধ্যে প্রবেশ করলো। চারিদিকে তখন ঈশার আজান দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সাজু সেখান থেকে বের হবার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু এখানে আসার কোনো কারণ বুঝতে পারল না রাজু। হঠাৎ করে সেই অন্ধকার বাগানের মধ্যে কারো কথার শব্দ শুনতে পেল। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার পরে হঠাৎ করে সেই ফিসফিস করে কথা বলতে থাকা স্থান থেকে একটা জোরে কাশি বের হলো। বাগানের মধ্যে চেয়ারম্যান সাহেবের কাশির শব্দ পেয়ে থমকে গেল সাজু ভাই। যদিও সে এখানে একটা আশঙ্কা নিয়ে এসেছে, কিন্তু চেয়ারম্যান যে নিজে উপস্থিত হবে সেটা বুঝতে পারে নাই। তবে নিজেকে কিছুটা ভাবনার মধ্যে নিয়ে গেল, কারণ সে চেয়ারম্যান সাহেবের সঙ্গে মাত্র একবারই দেখা করেছে। আর তখনই এই চেয়ারম্যানের কাশির শব্দ মগজে গেঁথে গেছে, কারণ সেদিন এই কাশিটা খুব বিরক্ত লাগছিল। একটু পরে চেয়ারম্যান সাহেব বাগান থেকে বের হয়ে গেল। সাজু ভাই ও রাজু দুজনেই আস্তে আস্তে বের হলো। এই মুহূর্তে মুখোমুখি হওয়া যাবে না। মনের সকল প্রশ্ন চেপে রেখে অনুসন্ধান করতে হবে গভীরভাবে। নিজেদের এলাকায় ফেরার পথে রাজু জিজ্ঞেস করলো, আমার এখানে কেন এসেছিলাম সাজু ভাই? আর ওই লোকটা এখানে কেন? যেহেতু একটা পুতুল নিয়ে সবকিছুর গন্ডগোল, তাই সেটা অবশ্যই কেউ না কেউ অনুসন্ধান করবে। তাছাড়া যিনি এখানে এসেছেন তিনি এলাকার চেয়ারম্যান, তবে আমার অনুমান মিথ্যাও হতে পারে। তাহলে কি চেয়ারম্যান জড়িত? জড়িত হতে পারে, কিন্তু মূল নয়, কারণ এমন করে পরিকল্পনা করার সাহস তিনি একা নিতে পারবে না। লিমনের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন ভাই? না, কিভাবে করব? আমি তো জানি না। আচ্ছা, ভেবে দেখি। রাতে ডিনার করে সাজু কিছুক্ষণ বিছানায় বসে বসে ভাবতে লাগলো। সবকিছু যেন জট পাকিয়ে আছে। চেইন সেলাইয়ের মতো একবার খুলতে পারলে এক টানে সবটা খুলে যাবে, কিন্তু যদি গিট্টু লেগে যায় তাহলে মেলা মেলা সময় লাগবে। 1. তহিদ কেন মিথ্যা বলেছে? 2. লিমনের বাবার সেই পুতুল এখন কোথায়? 3. মনিরুল লোকটাকে খুন করলো কেন? রাত প্রায় গভীর। বিছানায় শুয়ে অন্ধকার রুমের মধ্যে কান্না করছে লিমন। মা বাবার কথা বড্ড মনে পড়ছে তার। সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, তখনই বাবাকে স্বপ্নে দেখলো। অনেক কিছু উপদেশ দিয়ে চলে গেল। ঘুম থেকে উঠে সেই সময় ধরে চোখের পানি পড়ছে। নিজে এখন অপরাধী হয়ে সবকিছুর জন্য দায়ী, অথচ সে কিছু জানেই না। দরজা খোলার ক্যাট করে শব্দ হলো। অন্ধকারে কেউ একজন দরজা খুলে প্রবেশ করলো। যিনি প্রবেশ করেছে তিনি হয়তো লুকিয়ে এসেছে, কারণ সে বাতি অন করে নাই। আস্তে করে বিছানার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর একটা হাত এগিয়ে দিল লিমনের কপালে। মনে হচ্ছে সেই নাসরিন মেয়েটা এসেছে। লিমনের কপালে হাত দিয়ে কিছু বুঝতে চেষ্টা করলো, কিন্তু গালের কাছে হাত পড়তেই গাল ভেজা অনুভব করে মেয়েটা আস্তে করে বলল, আপনি কি জেগে আছেন? হ্যাঁ জেগে আছি, কিন্তু আপনি এত রাতে এখানে কেন? কি হয়েছে? দিনের বেলা স্বাধীনভাবে আসতে পারি নাই, তাই রাতের আধারে লুকিয়ে এসেছি। আপনারা খুব খারাপ, আপনাদের সঙ্গে কথাই বলতে ইচ্ছে করে না। আচ্ছা, একটা প্রশ্ন করব। করেন। আপনি কি সেই যার মা বাবাকে পুতুলের জন্য পরিকল্পনা করে হত্যা করা হয়েছে? আমার মা বাবা মারা গেছে, এটা সত্যি, কিন্তু কি কারণে মারা গেছে জানি না। আমি সেটা জানার জন্য চেষ্টা করব, কিন্তু আমি তো বন্দি এখানে। আমিও একসময় আপনার মতো একটা খুবই সাধারণ মেয়ে ছিলাম, কিন্তু এদের চক্রের সঙ্গে জড়িয়ে গিয়ে আজ কতটা খারাপ। আপনারা আমাকে মুক্তি দেবেন কবে? জানি না, আমি শুধু এখানে রান্না করি আর সবার জন্য চা নাস্তা তৈরি করি। আপনাকেও কি কিডন্যাপ করেছে? হ্যাঁ, আমি ওদের এখানে বছর খানিক ধরে বন্দি আছি। কতটা কষ্ট হচ্ছে জানেন? কতদিন পেরিয়ে গেল, কিন্তু খোলা রাস্তায় হাঁটতে পারি না। আমারও বারবার আত্মহত্যা করতে ইচ্ছে করে, খুব খারাপ লাগছে। এটা ভুলেও মুখে আনবেন না।
সময় সবকিছুই সমাধান করে দিবে। শুধু ধৈর্য ধরতে হবে আর নিজেকে সৎ রাখতে হবে, তাহলে ঠিকই একদিন নতুন সূর্যের দেখা হবে। আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে, তবে আপনাদের বসের পরিচয় জানতে চাই। সেটা আমিও জানি না। এরা সব সময় বস বস করে, কিন্তু আজও তাকে চিনতে পারিনি। নাকি মিথ্যা বলছেন? আচ্ছা, যা সত্যি তাই বললাম। আচ্ছা, আপনি মনে হয় বিরক্ত হচ্ছেন, পরে আবার কথা হবে। ভোরবেলা নামাজ পড়ে বারান্দার চেয়ারে বসে সামনে মাঠের দিকে তাকিয়ে আছে সাজু ভাই। বেশ চিন্তিত, মোবাইল হাতে নিয়ে বসে আছে। একটু আগে সজীব আর রুহি দুজনের নাম্বারে কল দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করে নাই। দুজনেই গতকাল রাতে তাকে কল দিয়েছে। যেহেতু রুহির মা অসুস্থ, তাই চিন্তা হচ্ছে। তাছাড়া দুজনেই যখন কল দিয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু সকালবেলা উঠে দুজনের নাম্বারই ট্রাই করা হয়েছে, কেউই রিসিভ করে না। অসুস্থ দুর্বল শরীর নিয়ে বসে আছে। দাদি এসে চা দিয়ে গেছে। সেই চা একটা চুমুক দিয়ে সে রেখে দিয়েছে। চিনি একটু বেশি হয়েছে, তাই খেতে ইচ্ছে করে না। আবার ডাক দিয়ে নতুন এক কাপ নিয়ে আসতেও বলছে না। মোবাইলে রুহির কল এসেছে। আসসালামু আলাইকুম সাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুহি? আর তোমার মা কেমন আছেন? মোটামুটি ভালো, হাসপাতালেই আছি। গতকাল রাতে তুমি কল করেছিলে, আর সজীবও কল দিয়েছে, কিন্তু আমার শরীর অসুস্থ, তাই মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনি কি বেশি অসুস্থ? কাল রাতে সজীবকে আপনার কথা জিজ্ঞেস করেছিলাম, তখন সজীব বলল আপনি অসুস্থ। আর সজীব আপনাকে কল দিয়ে আমাকে কল করেছে। যখন বলল আপনি রিসিভ করেননি, তখন আমার আরো চিন্তা হতে লাগলো। এদিকে আপনি গতকাল গল্প পোস্ট করেন নাই। তুমি কি হাসপাতালে বসেও গল্প পড়ো? তাহলে পোস্ট করার সঙ্গে সঙ্গে একটু সুযোগ করে পড়া শুরু করি, কিন্তু গতকাল পোস্ট করেন নাই, তাই মেলা মেলা মন খারাপ। নতুন মামলার মধ্যে এমনিতে একটু ব্যস্ততা, আর তাছাড়া অসুস্থ আছি। বুঝলাম। সেজন্য সজীবের সঙ্গে কথা শেষ করে আপনাকে কল দিচ্ছিলাম, কিন্তু রিসিভ করতে পারেননি আপনি। ভাবছি গল্প লেখা বন্ধ রাখবো। কেন? কপি করে অনেকেই নিজের নামে পোস্ট করে, তখন আসল লেখক খুঁজে বের করা যায় না। সবাই তো জানে মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে সাজু ভাই হচ্ছে আসল লেখক, তাহলে সেখানে আবার সমস্যা কি? সবাই জানে না, তবে অনেকেই তো জানে। আপনি তাদের কথা বাদ দিয়ে লেখা চালিয়ে যান সাজু ভাই, আর আমার মায়ের জন্য দোয়া করবেন প্লিজ। সব সময় দোয়া রইল। আর আমি ঢাকা থাকলে অবশ্যই দুবেলা করে দেখা করতাম। সজীব বলেছে সে নাকি আসবে। ওর নাকি ছুটি নেই। হ্যাঁ ভাই, তবে বলেছে যে বৃহস্পতিবার রাতে বাসে করে আসবে, সারাদিন হাসপাতালে থেকে আবার বিকেলে চলে যাবে। বাহ বাহ, রুহি সজীবের কি অসাধারণ প্রেম। আপনি না হলে কিন্তু আমাদের পরিচয় সম্ভব ছিল না সাজু ভাই। কপালে লেখা ছিল, তাই তোমাদের পরিচয় হয়ে গেছে। সেখানে আমি কেবলমাত্র ওসিলা। তবে দোয়া করি দুজনেই বিয়ে করে সারা জীবন একসঙ্গে যেন ভালোবাসা নিয়ে থাকতে পারো। সকল বিপদের দিনগুলো যেন ধৈর্যের সঙ্গে অতিক্রম করতে পারো, সেই কামনা রইল। অনেক ধন্যবাদ সাজু ভাই। আর দিতে হবে না। সকাল 9টার দিকে দারোগা সাহেব কল দিয়ে বলল, সাজু সাহেব, একটু আগে তৌহিদকে ছেড়ে দিতে হয়েছে। সে এখন জেলের বাইরে, তাই তার দিকে লক্ষ্য রাখবেন। তারপর সাজু ভাই পারভেজের নাম্বারে কল দিয়ে তৌহিদের নাম্বার নিল। তৌহিদকে যখন কল দিল তখন তৌহিদ বাসের মধ্যে বসে আছে। হ্যালো, কে? তৌহিদ, আমি সাজু ভাই বলছি। তুমি এখন কোন জায়গায় আছো? ভাই, আমি বাসের মধ্যে বসে আছি। কোথায় যাও? বাড়িতে নাকি? না ভাই, খুলনায় মেসে যাচ্ছি। আমার গ্রামের বাড়িতে অলরেডি সবাই জেনে গেছে আমি জেলে ছিলাম। এই মুহূর্তে গ্রামের বাড়িতে যেতে লজ্জা করছে, তাই মেসের মধ্যে যাব। তুমি একটু সাবধানে থেকো, সব সময় বাহিরের মধ্যে ঘোরাঘুরি কম করবা। কেন সাজু ভাই? এমনিতেই বললাম। আর যদি কখনো মনে হয় যে তুমি বিপদে পড়তে যাচ্ছ, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কল দিয়ে জানাবে। ঠিক আছে ভাই। রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে সাজু ভাই। আজকে আর কোথাও বের হতে ইচ্ছে করছে না। তাছাড়া যেহেতু লিমনদের গ্রামে গিয়ে তার জন্য অনুসন্ধান করা নিষিদ্ধ, তাই নতুন কোন উপায় সেই গ্রামের মধ্যে প্রবেশ করতে হবে। আসরের কিছুক্ষণ পর সাজু ভাই নিজেদের পুকুরের পাড়ে হাঁটছিল, এমন সময় তৌহিদ কল দিল। সাজু খানিকটা অবাক হয়ে রিসিভ করলো। সাজু ভাই, আমাকে ক্ষমা করুন প্লিজ। মানে কি? কি হয়েছে হঠাৎ? আমার মনে হচ্ছে ওরা আমাকে শেষ করবে। আমি পুরোপুরি নিশ্চিত। কারা খুন করবে? আমি তাদের চিনি না। আমার সঙ্গে শুধু দুজন মানুষের দেখা হয়েছে, তাও সেদিন রাতে। কিন্তু তাদের দলনেতা আমি চিনি না।
কোন দিন রাতে? যেদিন মনিরুল ভাইয়ের খুন হয়েছে। মানে? ভালো, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলছি সেদিন জেলের মধ্যে। তাহলে সত্যি কি? সেদিন রাতে সজীব ঘুমিয়েছিল, জানালার পাশে আমি। দুপুরবেলা পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে, আর সেই মাছ ছাড়ানো হয়েছে এখানে। তাই কাদা আর পানি এখনো খানিকটা জমেছিল। সেই কাদা আর পিছল পানিতে পা পিছলে পড়ে গেল সাজু ভাই। হাত থেকে মোবাইল ছিটকে পড়ল পুকুরের মধ্যে। সোজা হয়ে দাঁড়িয়ে আফসোস করতে লাগলো, এ বছরই বৈশাখ মাসে পুকুরের সকল পানি সেচে নতুন করে কাটানো হয়েছে। অনেক গভীরতা এখনো, তাই সেখানে মোবাইল কতটা গভীরে গেছে আর কোথায় গেছে। তৌহিদের কাছে গুরুত্বপূর্ণ কথা আর শোনা হলো না সাজু ভাইয়ের। দাদাকে বলে দুজন লোক এনে তাড়াতাড়ি করে পুকুরে নামানো হলো। তারা প্রায় ঘন্টাখানিক ধরে নাকানি চুবানি খেয়েও উদ্ধার করতে পারল না। মাগরিবের আজান দিচ্ছে চারিদিকে। হতাশ হয়ে সাজু ভাই বাড়ির মধ্যে প্রবেশ করলো। রাত 10:30। রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছে তৌহিদ। ভয়ে আতঙ্কে তার মুখের অবস্থা একদম খারাপ। এমন সময় দরজা ধাক্কার শব্দ শুনে সে বলল, কে ওখানে? আমি লিমন। দরজা খোল তৌহিদ। তহিদ বিব্রত হয়ে গেল, কিন্তু বারবার দরজা ধাক্কায় সে দরজা খুলে দেখে সত্যি সত্যি সেখানে লিমন দাঁড়িয়ে আছে। কি রে তুই, ভালো আছো বন্ধু? তোকে আমরা কত খুঁজেছি তুই জানো? কেমন আছো তৌহিদ? ভালো না বন্ধু, খুব খারাপ। কেন তৌহিদ? বিশ্বাসঘাতকতা যারা করে তারা তো খারাপ থাকার কথা নয়। তৌহিদ দেখলো লিমন ততক্ষণে দরজা বন্ধ করে দিয়েছে। সে ভাবছে চিৎকার করবে, কিন্তু লিমন ততক্ষণে তাদের রুমে তার নিজের সাউন্ড বক্স অন করে ফুল ভলিউম বাড়িয়ে দিল। এত রাতে এখন মেসের অন্যরা কি মনে করবে তাতে লিমনের কিছু যায় আসে না। তুই কি বলছিস এসব? দেখো তৌহিদ, পৃথিবীর ইতিহাসে মীরজাফর হচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে অধিক পরিচিত, কিন্তু সেই বিশ্বাসঘাতক মীরজাফরকে কিন্তু ইংরেজরা আবার হত্যা করেছে। তাদের উদ্দেশ্য সফল করার জন্য তারা তাকে ব্যবহার করেছে। কাজ শেষ করে কিন্তু তাকেও সরিয়ে দিয়েছে। তোকেও যারা ব্যবহার করেছে তারা আবার আমাকে এখন তোকে খুন করতে পাঠিয়েছে। তুই আমার অনেক ভালো বন্ধু, কিন্তু তবুও হাসতে হাসতে তোকে এখন খুন করব। রুমের মধ্যে চারিদিক কাঁপিয়ে বক্সে ডিজে গান হচ্ছে। তৌহিদ পিছনে সরতে গিয়ে খাটের সঙ্গে ধাক্কা খেয়ে বসে পড়ল। লিমনের হাতে এতক্ষণ যে লাঠির মতো ছিল সেটা কাভার খুলে সে একটা চকচকে ছুরি বের করলো। মুহূর্তের মধ্যে তৌহিদ বিছানা থেকে উঠে তাকে আঘাত করতে যাবে, তার আগে লিমন বাম হাত দিয়ে ধাক্কা দিয়ে ডান হাতের ছুরি পেটে চালান করে দিল। আহত তৌহিদ বিছানায় শুয়ে এখন কাতরাতে লাগলো, আর তার মুখ চেপে ধরে গলা কাটায় ব্যস্ত রইল লিমন। তৌহিদের লাশটা ভালো করে বিছানায় শুইয়ে দিয়ে একটা কাঁথা দিয়ে ভালো করে মুড়িয়ে দিল। দেখলে মনে হয় যেন কেউ ঘুমিয়ে আছে। তারপর নিজের রক্তমাখা গেঞ্জি খুলে আরেকটা গেঞ্জি পরে গান বন্ধ করলো। তৌহিদের মোবাইল বের করে সাজুর নাম্বারে কল দিল লিমন, কিন্তু নাম্বার তো বন্ধ, কারণ পুকুরে মোবাইল পড়ে গেছে তা তো কেউ জানে না। দরজা খুলে দেখে মেসের দুজন সদস্য দাঁড়িয়ে আছে, মাহিম ও তমাল। তমাল বলল, কি রে লিমন তুই? হ্যাঁ আসলাম মাত্র, কিন্তু তৌহিদের তো অনেক জ্বর এসেছে। তোরা থাক, আমি ডাক্তার নিয়ে আসি। সন্ধ্যাবেলা দেখেছি মন খারাপ করে বসে আছে, তখনই বুঝেছি শরীর অসুস্থ। তোরা একটু থাক, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। লিমন চলে গেল। ওরা দুজন রুমে প্রবেশ করে দাঁড়িয়ে রইল। একটু পরে খাটের পাশে রক্তমাখা গেঞ্জি ও ছুরি দেখে দুজনেই আঁতকে উঠেছে। মাহিম ভয়ে ভয়ে তৌহিদের শরীর থেকে কাঁথা সরিয়ে দুজনেই চিৎকার করে ওঠে। গলা ও পেটে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা তৌহিদের লাশটা পড়ে আছে। মাহিম দ্রুত রুম থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে সমস্ত রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই। তৌহিদকে খুন করে লিমন পালিয়ে গেছে, এটা ছড়িয়ে গেছে মুহূর্তেই। থানায় খবর দেওয়া হয়েছে। মেসের মধ্যে সকল সদস্য জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সকলের মনে একটা আতঙ্ক, কিন্তু খুনটা যে লিমন করেছে সেটা নিয়ে অনেকের মনে যেন সন্দেহ সৃষ্টি হচ্ছে। যেহেতু লিমন নিখোঁজ, তাছাড়া তাকে আসতে বা যেতে কেউ দেখেনি, তাহলে কিভাবে লিমন এসে খুন করেছে? তাছাড়া তমালের সঙ্গে মাগরিবের পরে তৌহিদের খানিকটা ঝগড়া হয়েছে। তৌহিদ কিছু টাকা পাবে তমালের কাছে, সেই টাকার জন্য একটু কথা কাটাকাটি। তমাল এমনিতেই একটু উশৃঙ্খল টাইপের ছেলে, গাঁজা টাচা খায়, আবার স্থানীয় কিছু বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সবাই তমালের কথাটা বলে, কিন্তু পরক্ষণে যখন রক্তমাখা গেঞ্জিটা মাহিম পুলিশের সামনে দেখিয়ে দেয় তখন মোটামুটি চুপ করে সবাই। পুলিশ তমালকে বলল, তোমরা কি নিশ্চিত যে ওই ছেলেটা লিমনই ছিল? হ্যাঁ স্যার, রুমের মধ্যে গান বাজছিল, আমরা সামান্য কৌতূহল নিয়ে দাঁড়িয়েছিলাম। তার একটু পরেই দরজা খুলে লিমন বের হলো। আমাদের থেকে স্বাভাবিকভাবেই বলল যে তৌহিদ অসুস্থ, তাই সে ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু আমরা রুমে ঢুকে যখন দেখি তৌহিদের লাশটা পড়ে আছে, তখন রাস্তায় নেমে কোথাও দেখিনি।
লিমন রক্তমাখা গেঞ্জি রেখে কেন গেল? পরনে কি কিছু ছিল? স্যার, লিমনও তো এই রুমে থাকতো, আর রুমে তার অনেক কাপড় চোপড় আছে। রক্তমাখা গেঞ্জি পরিবর্তন করে ফ্রেশ একটা পড়ে গেছে হয়তো, যেন কিছু বুঝতে না পারি। লিমনের সঙ্গে তহিদের সম্পর্ক কেমন ছিল? মানে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে নাকি মন কষাকষি? স্যার, খুব ভালো বন্ধু ছিল ওরা। যেদিন রাতে লিমনের মা বাবা খুন হয়েছে, সেদিন সেই গভীর রাতে তহিদ সঙ্গে গেছে। লিমনের বাবা মা কিভাবে মারা গেছে? শুনেছি খুন করা হয়েছে, কিন্তু কারা জড়িত বা কিসের জন্য তা জানি না। ঠিক আছে, আমরা লাশ নিয়ে যাচ্ছি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারি। ম্যাচের কোনো সদস্য খুলনা থেকে বের হবে না। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত ম্যাচে থাকবে। সাজু ভাই তাদের স্থানীয় বাজারে গিয়ে সিম কার্ড রিপ্লেস করে এনেছে। জরুরি প্রয়োজনে নাম্বার চালু রাখা একান্ত জরুরি। রাজু তাকে বলেছে যে সকল সিম নাকি রিপ্লেস করা যায় তাদের বাজারে, তাই রিপ্লেস করে এনেছে। বাড়িতে ফিরে দাদার মোবাইলে নিজের সিম লাগিয়ে নিল। তার দাদার কাছেও অ্যান্ড্রয়েড ফোন, কারণ সাজুর সঙ্গে সবসময় ভিডিও কলে কথা হতো। সিম চালু করে সে অপেক্ষা করতে লাগলো যদি তহিদ আবারও কল দেয়। তবে তখন ছিল রাত 11টার মতো। ততক্ষণে তহিদ খুন হয়ে গেছে, কিন্তু সাজু জানে না। ডিনার করে বিছানায় শুয়ে কবিতার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, আর তাই মুখস্থ নাম্বারটা ডায়াল করলো। কবিতা রিসিভ করে বলল, যে মানুষটা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে কল দেবার কথা, সে আজকে কল দিল। তার মানে কি মাত্র বাড়িতে গেছে? তুমিও তো খবর নিলে না। অসুস্থ শরীর নিয়ে গ্রামের বাড়িতে আসলাম, একটা কল দিয়ে তো জিজ্ঞাসা করলে না কেমন আছেন সাজু ভাই। আমি যে কারো উপর অভিমান করে আছি সেটা বোঝার ক্ষমতা কি তার আছে? অসুস্থ মানুষের উপর রাগ করতে নেই, কারণ হুট করে মরে গেলে আফসোস করতে হবে। একদম মুখ ভেঙে দেব। কেন? মানুষ মরতে পারে না? তুমি কি আমাকে বিয়ে করবে? তারপর আমরা দুজন একসঙ্গে সংসার করব, আমাদের বাচ্চা হবে, তারপর দুজনেই মারা যাব। মৃত্যু কি কখনো সংবাদ দিয়ে আসে? তবুও মানুষ কিন্তু স্বপ্ন আর আশায় বেঁচে থাকতে চায়, তাই না সাজু? আমার শরীর সত্যি সত্যি খুব খারাপ, কিন্তু এমন একটা মামলায় জড়িয়ে গেলাম যে অসমাপ্ত রেখে কোথাও যাওয়া যাবে না। বেঁচে থাকলে এমন অসংখ্য মামলার রহস্য বের হতে পারবে। তুমি কিন্তু আমার নিষেধ করা সত্ত্বেও ওই মামলায় জড়িয়ে গেছো, আর সেজন্যই কিন্তু তোমার প্রতি আমার অসংখ্য অভিমান আর মনের মধ্যে কষ্ট। কষ্ট কেন? এখন আমার কোনো কথার গুরুত্ব তোমার কাছে নেই, তাই কষ্ট লাগে। তুমি তো ভালো করে জানো যে আমি তোমাকে কতটা সময় দেই। জানি, সেটা আমার পরম সৌভাগ্য। হতভাগা এই কবিতার জীবনে তোমার মতো মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের। পৃথিবী বড্ড অদ্ভুত কবিতা। যে মানুষটা অনেক সাধনা করে তার প্রিয় মানুষটাকে চায়, আল্লাহ সেই মানুষটাকে তাকে দেয় না। নিষ্ঠুর পৃথিবী যেন আজকাল আর কারো কষ্ট বোঝে না। একজনের ভালোবাসা নিয়ে যায় অন্য কেউ। তুমি আমাকে সারা জীবন একসঙ্গে রাখবে তো? শুধু তোমার হয়ে থাকতে চাই। যদি কোনোদিন বিয়ে নাও করি, তবুও তোমাকে আমার মনের মধ্যে রাখবো আজীবন। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো স্বপ্ন পূরণ হবে, তাহলে তো সমস্যা নেই। এখনো আমাকে জ্যোতির মধ্যে থাকতে হবে? কথার কথা বললাম। খেয়েছো রাতে? হ্যাঁ, তুমি? না, খাবো একটু পর। সন্ধ্যার পরে ঘুমিয়েছিলাম, আর একটু আগে ঘুম থেকে উঠে এসব নামাজ পড়লাম, তাই দেরি হচ্ছে। দুজনের মধ্যেই কথা চলে অজস্র। সবকিছু হয়তো আমাদের জানার দরকার নেই, তাই আপাতত তাদের কথোপকথন বন্ধ রাখলাম। 1.5 ঘন্টা কথা শেষ করে সাজু অনলাইনে গেল। বেশ কিছু মেসেজ জমা আছে। সেই মেসেজের ভিড়ে লিমনের আইডি দিয়ে মেসেজ দেখে সাজু অবাক হয়ে গেল। লিমন লিখেছে, সাজু ভাই আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সাজু ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কিছুক্ষণ আগে আপনার নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমি এখন ভৈরব নদীর তীরে সেই চরেরহাট এলাকায় রাতের উত্তাল ঢেউ খেলানো শব্দের কাছে দাঁড়িয়ে আছি। একটু আগে তৌহিদকে খুন করে এলাম, হয়তো সামনে আরো বেশি বাড়তে পারে। আগের দুটো খুন আমি করিনি, তবু আমাকে ফাঁসানো হয়েছে। তৌহিদ আমার সঙ্গে বেইমানি করেছে সাজু ভাই। আপনি কখনো সেই চিরকুট পেয়ে বিশ্বাস করবেন না, কারণ আমি যাদের খুন করব তাদের কথা আপনাকে শুধু জানাবো, কখনো চিরকুট লিখব না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সাজু। সামান্য কিছু সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মাথা ব্যথা শুরু করেছে, কিন্তু তৌহিদ খুন হয়েছে সেটা তাকে খুব ব্যথিত করছে। কিছু কিছু জায়গায় কল দিতে হবে, কিন্তু কারো নাম্বার নেই। তৌহিদ বেইমানি করেছে।
গতকাল বিকেলে তার সঙ্গে কথা বলতে বলতে মোবাইল পানিতে পড়ে গেছিল। তৌহিদ তাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল, কিন্তু বলতে পারে নাই। সে হয়তো বুঝতে পেরেছিল তাকে খুন করা হবে, তাই একদম শেষ মুহূর্তে স্মরণ করেছিল। কিন্তু সেই বেইমানিটা কি? কিসের জন্য তাকে খুন হতে হয়েছে? খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে হাঁটছিল সাজু। মোবাইলে যদি কারো কল আসে সেই অপেক্ষায় আছে, কিন্তু কই, কেউ তো কল দিচ্ছে না। অন্তত পারভেজ নিশ্চয়ই কল দেবে, কারণ তৌহিদ খুন হয়েছে। 7:30টার দিকে নাস্তা করার একটু পরে একটা অপরিচিত নাম্বার দিয়ে কল এসেছে। সাজু প্রথমে নাম্বার চেনার চেষ্টা করছে, কারণ এমনও হতে পারে যে আগে চিনতো, কিন্তু না, চিনে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাজু ভাই? জি, আমি সাজু, কিন্তু তোমাকে ঠিক... ভাইয়া, আমার নাম সোহাগী। আমাকে আপনি চিনবেন না, তবে আমি আপনাকে কিছুটা চিনি। ও আচ্ছা। সাজু ভাই, আমি একটা জরুরি কথা বলতে কল করেছি আপনার কাছে। হ্যাঁ, বলো। আপনি লিমনকে তো চিনেন, কিছুদিন আগে যার মা বাবা খুন হয়েছে, আর সে নিজেও এখন খুন করে পলাতক। হ্যাঁ হ্যাঁ, চিনি, কিন্তু... আমি লিমনের গার্লফ্রেন্ড। আমরা দুজনেই দুজনকে পছন্দ করি। লিমনের মা বাবা আমার আর ওর সম্পর্ক জানতেন। হ্যাঁ আচ্ছা। আপনি কি আমাদের গ্রামে আজকে আসতে পারবেন? একটু জরুরি কাজ আছে। কি কাজ? আপনাকে একটা জিনিস দিতে চাই, যেটা নিয়ে খুব টেনশনে আছি আমি। কি জিনিস? একটা স্বর্ণের পুতুল। লিমনের বাবা আমাকে দিয়েছিল খুন হবার 2 দিন আগে। কি? সেই পুতুল তোমার কাছে? হ্যাঁ ভাই, পৃথিবীতে আমি ছাড়া কেউ জানে না। লিমনের বাবা জানতো, কিন্তু তিনি তো পৃথিবীতে নেই এখন। সেটা তুমি আমার কাছে দেবে? হ্যাঁ, কারণ এটার জন্য খুব সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি আজকের মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো। ধন্যবাদ সাজু ভাই। কল কেটে দিয়ে সাজু গভীর চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। সোহাগী নামের মেয়েটা সত্যি বলছে, নাকি তাকে ফাঁসানোর জন্য কেউ কিছু প্ল্যান করেছে? চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লিমন। তার পিছনে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে নানা ধরনের প্রশ্ন করে যাচ্ছে নাসরিন। লিমন সবগুলো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু নাসরিন তাকে কথা বলেই যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? তোমাকে কিন্তু আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও ওদের কথা মতো খুন করতে গেলে। যথেষ্ট কারণ আছে। আমি লিমন কারণ ছাড়া কোনো কিছু করি না। কি কারণ জানতে পারি? ওর জন্যই আজকে আমি অপরাধী। সেদিন সেই রাতে তৌহিদ যদি এদের সাহায্য না করত, তবে তো এভাবে আমি ফেঁসে যেতাম না। টাকার লোভ সবারই থাকে। তোমার বন্ধু ভুল করেছে, কিন্তু তুমি মূল খুনিদের না মেরে তাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের বন্ধুকে খুন করলে। বেশ করেছি। তুমি একটু চুপ করবে? তোমাকে কিন্তু এরা ব্যবহার করছে, একদিন তোমাকেও তারা স্বার্থে মেরে ফেলবে। তবুও তার আগে আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকদের আমি খুন করতে চাই। তারপর যদি আমাকে তারা সরিয়ে দেয়, তাতে আমার কোনো আফসোস নেই। নিজেকে নিয়ে ভাবতে পারো না? কিছুদিন আগেও খুব স্বপ্ন দেখতাম। মা বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছে। তাদেরকে যখন কবরে দাফন করলাম, তখনই মনে হয় সব স্বপ্ন দাফন হয়ে গেছে। তুমি কিন্তু আগের দুটো খুন করনি, তাই তুমি নির্দোষ প্রমাণ হতে পারতে, কিন্তু তোমার বন্ধুকে খুন করে এখন তুমি খুনি হয়ে গেলে। ভেবেছিলাম তোমাকে নিয়ে এই বন্দি থেকে বের হব, কিন্তু তুমি এখন যাও, বিরক্ত লাগছে। ভালো কথা কারোরই ভালো লাগে না। সবাই শুধু এই নর পিশাচদের দলে যোগ দেয়, কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, আর এইভাবেই ওরা দিনে দিনে অপরাধের পাহাড় করছে। একটা কথা বলবো? বলো। আমি আমার মা বাবার খুনিদের শেষ করে যদি এদেরকে শেষ করতে চাই, তাহলে কি তোমার সহযোগিতা পাবো? কিন্তু ততদিনে ওরা তোমাকেও সরিয়ে দেবে। ওরা যেভাবে পরিকল্পনা করবে, আমি তার ঠিক উল্টো পরিকল্পনা করব। আচ্ছা তুমি বলো তো, এদের বসের সঙ্গে এরা কিভাবে যোগাযোগ করে সব সময়? নিজাম ভাইয়ের সঙ্গে বসে সরাসরি যোগাযোগ, আর বাকি সবাই শুধু কলে কথা বলে আর লিখিত নোটিশ পায়। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলতে চাই লিমন। বলো। তুমি চাইলেই কিন্তু পালিয়ে যেতে পারবে, কারণ তোমাকে ওরা খুন করার জন্য বাইরে পাঠাবে, কিন্তু আমি চাইলেই পালাতে পারবো না। তাই যদি পারো তাহলে আমাকে মুক্ত করে দিও। আমি চেষ্টা করব, তবে আমার প্রধান লক্ষ্য আমার মা বাবার খুনিরা। সামান্য একটা স্বর্ণের পুতুলের জন্য
সব কিছু যেন খুবই রহস্যময় হয়ে গেছে। হতে পারে সাধুর কাছে যেটা সামান্য সেটা অন্যের কাছে অসামান্য হতে পারে, কিংবা অন্য কিছু। রাজু আসলো একটু পরে। সাজু তখনও নিজের রুমের বারান্দায় বসে আছে। রাজু আসতেই সে তাকে বলল, কি খবর রাজু? তোমাকে মনে মনে স্মরণ করি আর তুমি এসে হাজির। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আমাকে হঠাৎ করে খুঁজছিলেন? হ্যাঁ, একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাই? আমার সিমের যত নাম্বার সবগুলো আমি একটা ডায়েরিতে লিখে রাখি, তাই সেগুলো সব এক একটা করে সেভ করে দিতে হবে। ভাইজান, এগুলোর মধ্যে কিন্তু নাম্বার সেভ করে রাখা যায়, আপনি সেখানে রাখেননি? না, কেন যেন ইচ্ছে করে না, তাই সবসময় আমি ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করি। এখন তুমি সেগুলো একটু সময় নিয়ে সেভ করে দিও। ঠিক আছে ভাই। আমি গতকাল রাত থেকে নাম্বারগুলোর জন্য অনেক মন খারাপ করেছি, কিন্তু জ্বরে অচেতন আর মাথা ব্যথার জন্য মনেই ছিল না যে আমার ডায়েরিতে লিখে রেখেছি। ভাই, আমি তো জানতাম যে আপনি অনেক কিছু ভুলে যান, তাই যে কোনো মামলার বিষয় নিয়ে আপনি সব কিছু লিখে রাখেন। হ্যাঁ, এই মামলার মধ্যেও তাই করছি। আচ্ছা রাজু, আর একটা প্রশ্ন করব তোমাকে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই। তাতে অনুমতি লাগে নাকি? তুমি তো মোটামুটি এখন রাজনীতির সঙ্গে মনে হয় জড়িয়ে গেছো, কিন্তু আগে তো এমন ছিল না, তাই না? আমি যেবার খুলনা থেকে পাশ করে বের হলাম সেবার তুমি ভর্তি হলে। হ্যাঁ ভাই। গ্রামের মধ্যে রুবিনা নামের একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন ছিল, তাই না? জি, কিন্তু তার সঙ্গে আর যোগাযোগ নেই। সে আমাকে ভুলে গেছে। অনেক ভেবেছিলাম, কিন্তু কোনো মূল্য পেলাম না। পাগলের মতো তার জন্য ভালোবাসা রেখেছিলাম। আজকে সন্ধ্যাবেলা চা খেতে খেতে তোমার আর রুবিনার প্রেমের কাহিনী শুনবো, যদি তুমি বলতে চাও। সত্যি বলছেন? আচ্ছা ভাই, আপনি কি আমার বাস্তবতাটা আপনার লেখার মাধ্যমে তুলে ধরবেন? আগে শুনি, তারপর দেখি। ঠিক আছে ভাই। পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে বলেশ্বর সেতুর দিকে এগিয়ে যাচ্ছে সাজু ভাই। রাজুকে সঙ্গে আনা হয়নি। কেন যেন মনে হয়েছে তাকে আনার দরকার নেই, কারণ পুতুলটা যে সাজুর কাছে থাকবে সেটা যেন সোহাগী নামে সেই মেয়ে আর সে জানে। যদি তৃতীয় কানে পৌঁছে যায় তাহলে সমস্যা হতে পারে। তাই একাই এসেছে সাজু ভাই। নিজের বাইকটা বাস স্ট্যান্ডে রেখে এসেছে, কারণ কেউ যদি ফলো করে তবে যেন কিছু বাহানা করা যায়। ব্রিজের ঠিক মাঝখানে কালো বোরকা পরে মুখ আটকে ছাতা মেলে দাঁড়িয়ে আছে সোহাগী। তাকে শনাক্ত করতে খুব বেশি অসুবিধা হয়নি সাজুর। সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ। দুঃখিত, তোমাকে খানিকটা অপেক্ষা করতে হয়েছে। আসলে আসরের নামাজ জামাতে আদায় করে আসলাম বাস স্ট্যান্ডে। কোনো সমস্যা নেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে আর অপেক্ষা করতে চাই না। আপনাকে ওই পুতুলটা দিয়ে আমি চলে যাব, বাকি সব কথা মোবাইলে বলবো। পুতুল গ্রহণ করার আগে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব, না হলে আমি পুতুল গ্রহণ করা থেকে বিরত থাকব। কারণটা খুবই স্বাভাবিক। আচ্ছা, বলেন। লিমনের বাবা পুতুলটা দেবার সময় তোমাকে কি বলেছিল? নিশ্চয়ই কিছু না কিছু বলে গিয়েছিল, এমনি এমনি সে দিয়ে আসেনি। আমি এগুলো বিস্তারিত মোবাইলে বলবো। সে অনেক কথা সাজু ভাই, প্লিজ কিছু মনে করবেন না দয়া করে। তোমাকে আমি কতটা বিশ্বাস করতে পারি? যদি তুমি আমার সঙ্গে কোনো গেম খেলতে যাও তবে কি পরিণাম হবে জানো? আপনি ভুল বুঝবেন না, আঙ্কেল এটা দেবার সময় আমাকে বলেছিলেন। তুমি তো আমার লিমনকে খুব ভালোবাসো। যদি বেঁচে থাকি তাহলে তোমাকেই আমার ছেলের বউ করব। আর যদি মারা যায় তাহলে তোমরা যেভাবেই হোক তোমার মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করবে। তারপর ব্যাগ থেকে পুতুলটা বের করে বলেন যে এটা হচ্ছে স্বর্ণের পুতুল। তোমাদের দুজনের উজ্জ্বল এক ভবিষ্যৎ তৈরি হবে। আমি বললাম, কিন্তু আমাকে কেন দিচ্ছেন? এটার পিছনে অনেক শত্রুদের নজর পড়েছে। সারাক্ষণ এটা নিয়ে বিপদে আছি, তাই তোমার কাছে রাখতে চাই। যদিও মাটির নিচে কিংবা কোথাও রাখতে পারি, কিন্তু যদি সঠিক সময়ে না থাকি তাহলে তো তোমরা এর সন্ধান করতে পারবে না। তুমি যত্ন করে রেখো। আঙ্কেল তাহলে নিজের সব বিপদ অনুভব করতে পেরেছিল, কিন্তু তার ভুল ছিল তিনি এটা অন্য কারো কাছ থেকে এনে নিজের স্বার্থপরের মতো ভোগ করতে চেয়েছিলেন। আপনি এটা নিয়ে যান সাজু ভাই, না হলে আমি সবসময় আতঙ্কে থাকবো। তুমি যে এটা আমার কাছে দিচ্ছ সেটা পৃথিবীর কাউকে বলার দরকার নেই, এমনকি লিমনের কাছেও তুমি বলবে না, কারণ লিমন নিজে এখন অপরাধী হয়ে গেছে। আমি কাউকে বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ রইল, লিমনকে যেভাবেই হোক বাঁচিয়ে দেবেন। আমি ওকে চাই।
চেষ্টা করব, কিন্তু সে গতকাল রাতে তার বন্ধু তৌহিদকে খুন করেছে। আমি আজকে সেখানে যেতাম, কিন্তু তোমার জন্য যাইনি। আগামীকাল সকালে খুলনায় সেই মেসে যাব। ভালো থাকবেন সাজু ভাই। তুমিও। পুতুল নিয়ে আবারও রিক্সা করে ফিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ডে এসে নিজের বাইক নিয়ে সরাসরি চলে এলো সাজু ভাই। তাদের গ্রামের স্থানীয় বাজারে যখন এসেছে তখন বাজারের মসজিদে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি অজু করে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে বাজার থেকে রাজুকে নিয়ে বাড়িতে ফিরল সাজু। রাজু তার দায়িত্ব পালন রেখেছে। সাজু ভাই মোবাইলের ডাটা চালু করে কিছুক্ষণ অনলাইনে হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে চোখে পড়লো বেশ কিছু মেসেজ রিকোয়েস্ট জমা হয়ে গেছে। গতকালও ছিল। লেখালেখির জন্য অনেকেই মেসেজ করে। সাজু সময় নিয়ে তাদের সঙ্গে গল্প করতে পছন্দ করে। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে। সাজুর রিলেশনশিপ স্ট্যাটাস ডিভোর্স দেখে অনেক প্রশ্ন করে। সাজুর সে জবাব দিতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, তবুও সে যতটুকু সম্ভব রিপ্লাই করে। এক এক করে মেসেজ রিকোয়েস্ট চেক করে হঠাৎ সাদিকুল ইসলাম তৌহিদ আইডি থেকে থমকে গেল। অনেক মেসেজ দিয়েছে, তাও 26 ঘন্টা আগে, তার মানে গতকাল সন্ধ্যাবেলা। সাজু ভাই হঠাৎ করে লাইন কেটে গেল আর আপনার নাম্বার বন্ধ আপনার কাছে, তাই মেসেজ করতে বাধ্য হলাম। আশা করি আপনার দৃষ্টিতে পড়বে। আমি ভুল করেছি সাজু ভাই। সেদিন রাতে লিমন মন্ডুল ভাইয়ের বাসায় মাটি খুঁড়ে বের হয়নি, আমি মাটি খুঁড়ে বের হয়েছিলাম। তবে তার আগেই লিমনকে অজ্ঞান করেছিলাম, আর সবকিছুর ব্যবস্থা করেছিল বাইরে থেকে অজ্ঞাত 3টা মানুষ। আমি তাদের চিনি না, কিন্তু আমার ছাত্র জীবনে 5 লাখ টাকার মালিক হবার লোভ সংবরণ করতে পারিনি, যার জন্য এখন জীবন নিয়ে ঝুঁকিতেছি। তাই নিজের খানিকটা ভুলের কারণে লিমন বিপদে পড়েছে, আর আমি হলাম পাপী। মনির ভাইকে খুন করেছে বাইরের কিছু মানুষ, আর লিমন তখন অজ্ঞান ছিল। খুনের মধ্যে লিমনের এলাকার চেয়ারম্যান সাহেবের হাত আছে। আর বাকিটা শেষ করার আগেই সাজুর দাদি মোবাইল টান দিয়ে নিয়ে গেল। সাজু অসহায় হয়ে তাকিয়ে রইল, আর দাদি বলল, কতক্ষণ ধরে চা খেতে ডাকছি, সব সময় শুধু মাথা ব্যথা বলে চেঁচামেচি করো, আর মোবাইলের দিকে এত তাকিয়ে থাকো কেন? তাড়াতাড়ি চা শেষ করো, না হলে ঠান্ডা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা খবর পড়ছি দাদি। আগে চা, তারপর গুরুত্বপূর্ণ সব কিছু। বাধ্য হয়ে সাজুভাই সামনে রাখা প্লেট থেকে 2টো বিস্কুট তুলে নিল। রাজুর দিকে তাকিয়ে বলল, শুরু করো রাজু। এদিকে মাগরিবের একটু পরে নিজের বিছানায় শুয়েছিল লিমন, আর তখনই নিজামুদ্দিন রুমের মধ্যে প্রবেশ করলো। লিমন আস্তে করে বিছানায় উঠে বসলো। নিজামুদ্দিন বলল, আজকে রাতে তোমার এলাকার চেয়ারম্যানকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। তিনিও তোমার মা বাবার সঙ্গে জড়িত। তোমাকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তারপর তুমি কিভাবে খুন করে ফিরে আসবে সেটা তোমার দায়িত্ব। আর যদি উল্টোপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার জন্য জেলের দরজা খোলা। লিমন শুধু বলল, চেয়ারম্যানকেও খুন করতে হবে? হ্যাঁ, চেয়ারম্যানকে খুন করতে হবে, না হলে তো তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের শাস্তি সম্পন্ন হবে না। তুমি তো নিজের হাতে খুনের সঙ্গে জড়িত সবাইকে খুন করতে চাও, আর সেই ব্যবস্থা আমরা তোমাকে করে দিচ্ছি। কিন্তু এত কিছু করে আপনাদের লাভ কি? আমি আপনাদের কেউ না, কিন্তু তবুও আপনারা আমার সহযোগিতা করছেন কেন? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। বাচ্চা যদি কান্না না করে তবে কিন্তু মা কখনো দুধ পান করায় না। হ্যাঁ, আমাদের কিছু স্বার্থ আছে। কিসের স্বার্থ আমি কি জানতে পারি? তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, সেটা এখন কোথায় আছে সেই তথ্য তোমাকে খুঁজে বের করতে হবে। তবে সেটা এখন নয়, তুমি আগে তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী সকল অপরাধী খুন করবা, তারপর। একের পর এক হত্যা করাচ্ছেন আপনারা। তবে আমি নিশ্চিত এদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত কিছু ঝামেলা হয়েছে। তুমি কিন্তু বেশি কথা বলো। ভুলে যেও না, যদি তোমাকে পুলিশে ধরিয়ে দেই তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে। তাই বেশি কৌতূহল না করে চুপচাপ যা বলা হয়েছে তাই করো। আমাদের কাজ শেষ হলে আমরা তোমাকে দেশ ছাড়তে সাহায্য করব। বিশ্বাস হয় না? কেন? আমি পুরোপুরি নিশ্চিত যে আপনারা সব কাজ শেষ হলে আমাকেও শেষ করবেন। আপনি বা আপনার বস খুব ভালো খেলোয়াড়। নিজেদের স্বার্থের জন্য যখন যাকে দরকার তাকে ব্যবহার করেন, কিন্তু পরে ঠিকই তাদের সরিয়ে দেন এই পৃথিবী থেকে অনেক দূরে। কি বলতে চাও তুমি? কিছু না। তৌহিদকে খুন করে আমার অনেক খারাপ লেগেছে। ও ছিল আমার সবচেয়ে ভালো একটা বন্ধু। কিন্তু সে তোমার সঙ্গে বেইমানি করছে। কিন্তু তার কোনো প্রমাণ নেই। আপনার কথার উপর ভিত্তি করে তাকে হত্যা করেছি।
এখন চেয়ারম্যানকেও ঠিক সেইভাবে হত্যা করা হবে এবং তার আগে তার মুখ দিয়ে পুতুলের বিষয় কিছু জানে নাকি সেটা জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, আমি জানি আমার খুবই করুণ পরিণতি হবে সামনে। যদি আপনাদের কথা মেনে চলি তাহলে দিন দিন খুনের পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি কথা না শুনি তাহলে তো আমি হব আইনের চোখে অপরাধী। তাই যতদিন বাঁচি ততদিনও খুনিদের শেষ করতে চাই, তারপর যা হবার হোক। তৈরি থেকো। নিজামুদ্দিন রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সেই নাসরিন। লিমনের কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। নিজাম চলে যাওয়ার পরে সে রুমের মধ্যে ঢুকে লিমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু বলবে? অনেক কিছু বলতে চাই, আমি বললেই কি তুমি আমার কথা শুনবে? বলে তো দেখতে পারো, তাই না? তুমি ওদের কথা মতো খুন না করে এখান থেকে পালিয়ে যাও, প্লিজ প্লিজ। কেন? তুমি খুব ভালো একটা ছেলে, পড়াশোনা করে অনেক ভালো ভবিষ্যৎ তোমার সামনে, কিন্তু এই ভাগ্যের উত্থান পতনের জন্য আজ তুমি কতটা খারাপ হয়ে গেলে। তাই তোমার কাছে অনুরোধ রইল, তুমি যখন বের হবে তখন যশোর থেকে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাও। কিন্তু তাহলে তো আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকদের চিনতে পারবো না। সবাই তখন দিব্যি সুন্দর জীবনযাপন করবে, কিন্তু যেখানে আমার মা বাবা মারা গেছে সেখানে আমাকেই পালিয়ে যেতে হবে। নিজের জীবন বিপদে না ফেলে সেটাই করতে হবে লিমন। জানি না, তোমার দিকে তাকালে কেন যেন খুব কষ্ট লাগে। আচ্ছা চলো না, তুমি আর আমি পরিকল্পনা করে পালিয়ে যাই, দেশ ছেড়ে ভারতে গিয়ে কোনো একটা প্রদেশে জীবন পার করে দেব। সেটা সম্ভব না। কেন? আমি একজনকে ভালোবাসি। ও আচ্ছা, কে সে? আমাদের গ্রামের মেয়ে, নাম সোহাগী। আমার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। যদি মারা যায় সেটা ভিন্ন কথা। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো। তুমি এখন তোমার এলাকার মানুষের চোখে একটা খারাপ ছেলে, তাই সব কিছু জেনে এখনো কি সেই মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে? সেটা তাদের ইচ্ছে, কিন্তু আমি তাকে ছাড়া কিছু ভাবিনি কখনো। তাছাড়া তোমার সঙ্গে আমার কোনো তেমন পরিচয় নেই। ঠিক আছে। চা নাস্তা শেষ করে সাজু ভাই তৌহিদের বাকিটা মেসেজ পড়ল, আর চেয়ারম্যান সাহেব পরবর্তী টার্গেট সেটা মোটামুটি করে পরিষ্কার বুঝতে পারা গেল। কিন্তু এই রাতে আধারে এখনো কি সেই ওই গ্রামের মধ্যে যাবে? শরীর অসুস্থ, কিন্তু তবুও গিয়ে যদি চেয়ারম্যানকে বাঁচানো যায় তাহলে তো খুব ভালো হতো। দারোগা সাহেবের কাছে কল দিয়ে তাকে গ্রামের মধ্যে আসতে বলে সাজু ভাই নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল। রাজুকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ সঙ্গী হিসেবে কাউকে ভীষণ দরকার। লিমন যখন তাদের গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন রাত 10:30টার বেশি। যে গ্রামের মধ্যে সে ছোটবেলা থেকে বড় হয়েছে সেই গ্রামের মোটামুটি সবকিছু তার মুখস্থ। চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে আকাশ থেকে পড়ার মতো ধাক্কা লাগলো লিমনের চোখে। বাড়ির সামনে পুলিশের গাড়ি, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বাড়ির মধ্যে, না হলে পুলিশ কেন আসবে? বাড়ির পিছনে বড় বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ভিতরে কিছু আলোচনা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে না। সাজু ভাই কি এখানে আছে নাকি? যেহেতু লিমন কোনো পেশাদার খুনি নয়, তাই এখন এই পরিস্থিতিতে কিভাবে খুন করবে সেটাই বুঝতে পারছে না। মোবাইল বের করে নিজামুদ্দিনের কাছে কল দিয়ে বিস্তারিত জানালো। নিজামুদ্দিন বলল, তাহলে আর তোমাকে রিস্ক নিতে হবে না, সময় বহুত পাবে, তুমি বরং ফিরে আসো। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিমন সামান্য চিন্তা করে সোহাগীর কথা মনে পড়ল। তারা মা বাবা মারা যাবার দিন সোহাগী এসেছিল, তাকে বারবার সে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু শোকাহত সে সময় কথা বলা হয়নি। তাই তারপর তো পরদিনই তার অপহরণ। আজকে সোহাগীর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, তাই চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলো লিমন। অন্ধকারে হাঁটতে লাগলো সে। মা বাবার কবর দেখতে ইচ্ছে করছে। এখান থেকে সোহাগীদের বাড়িতে গেলে নিজেদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে, তাই আগে মা বাবার কবরের দিকে যাওয়ার পরিকল্পনা করলো লিমন। আজকে তার সঙ্গে ছিল পিস্তল, কারণ নিজামুদ্দিন বলছিল যে চেয়ারম্যানকে কাছাকাছি গিয়ে হয়তো মারা যাবে না, তাই দূর থেকে গুলি করবে। মা বাবার কবরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্না করে সোহাগীদের বাড়িতে গেল লিমন। সোহাগী যেই রুমে থাকে সেই রুমে একটা জানালা আছে, আর লিমন যখন শহর থেকে গ্রামের বাড়িতে আসতো তখন রাতের বেলা সেই জানালার পাশে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত তারা কথা বলতো। লিমন সেই জানালার কাছে গিয়ে দেখে জানালা বন্ধ করা। রাত 12টার বেশি বেজে গেছে, তাই ঘুমিয়ে গেছে হয়তো। জানালা ধরে সামান্য ধাক্কা দিল। 3টা ধাক্কা দেবার পরে সোহাগীর নাম ধরে আস্তে আস্তে ডাকতে লাগলো। মাত্র 2টো ডাক দিতেই ধুম করে জানালা খুলে গেল।
আর তখনই জানালার সামনে দাঁড়িয়ে সোহাগী বলল, লিমন, তুমি? কেমন আছো সোহাগী? আমার আর থাকা না থাকা কিছু নেই। তোমার জন্য চিন্তা করতে করতে আমার রাত দিন সমান হয়ে গেছে লিমন। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি ঘুমাওনি? ডাক দিতে জানালা খুলে দিলে। জেগেছিলাম, জানালা ধাক্কার শব্দ শুনেছি, কিন্তু ভাবিনি তুমি আসবে। তারপর যখন ডাকলে তখন বুঝতে পারছি এটা আমার লিমন। তোমার মা বাবা আমার বিষয়ে কিছু বলে না? খুব খারাপ খারাপ কথা বলে জানো। আমার সামনে যখন বলে তখন খুব কান্না আসে। আমি তোমার কোনো বদনাম শুনতে পারি না। কিন্তু সত্যি তো মানতে হবে। বাবা বলেছে তোমাকে ভুলে যেতে হবে। তাহলে ভুলে যাও। মরে যাব, তবুও পারবো না। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? সবকিছু বাড়িঘর ছেড়ে যদি পালিয়ে যাই, তাহলে খাবো কি শহরে? শহরের মধ্যে দুমুঠো ভাতের কত মূল্য তা জানো? আমরা ওই স্বর্ণের পুতুল বিক্রি করব, তাহলে তো আমাদের মেলা মেলা টাকা হবে। কি বললা? তুমি সেই পুতুলের কথা জানো? হ্যাঁ জানি, পুতুলটা আমার কাছেই ছিল, কিন্তু তোমার কোনো খোঁজ নেই। এদিকে ওটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি সাজু ভাইয়ের কাছে কল দিয়ে দেখা করলাম। তারপর তাকে সবকিছু বলে তার হাতে পুতুলটা দিয়ে দিয়েছি। এখন সেই পুতুল কার কাছে? সাজুবাইয়ের কাছে আছে? হ্যাঁ। আমার ওই পুতুল যেভাবেই হোক ছিনিয়ে নিতে হবে সোহাগী। কোথায় যাচ্ছ? সাজু ভাইয়ের এলাকায়। আজকে রাতের মধ্যে আমি সাজু ভাইয়ের সঙ্গে দেখা করে পুতুল নিয়ে নেব। মাথা ঠান্ডা করো প্লিজ। আচ্ছা, আমি যেহেতু তার কাছে দিয়েছি, সেহেতু আমি তাকে বলে যদি চাই তাহলে তো দিয়ে দেবে। পাগল নাকি তুমি? সাজু ভাই গোয়েন্দা মানুষ, তাই তিনি অজস্র প্রশ্ন করবে তোমাকে। কিন্তু তুমি ওটা দিয়ে কি করবে? আমার তো মনে হচ্ছে না যে তুমি আমাদের ভবিষ্যতের জন্য সেটা হাত করতে চাচ্ছ। সোহাগী শোনো, ওই পুতুলের জন্য অনেক কিছু ঘটছে। একজন করে খুন করে আরেকজনকে দিয়ে সেই খুনিকে খুন করানো হচ্ছে, মানে কাঁটা দিয়ে আবার কাঁটা নির্মূল করা হচ্ছে। আমিও এখন একটা কাঁটা, আমাকেও যে কোনো সময় তারা কাঁটা দিয়ে তুলে ফেলবে। তাই তার আগেই আমি সেই আসল পরিকল্পনাকারীর কাছে পৌঁছাতে চাই। আর তার জন্য দরকার সেই পুতুল। পুতুলটা হলে আমি আসল প্ল্যানকারীর নিকটে যেতে পারবো সোহাগী। জানালা ধরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে সোহাগী, আর অন্ধকারে বাগান চিরে বের হয়ে হাঁটতে লাগলো লিমন। সোহাগী ভাবছে কেন যে লিমনের সঙ্গে পুতুলের কথা বলতে গেল। এখন যদি সেই কারণে সাজু ভাইয়ের কোনো ক্ষতি করে। মোবাইল বের করে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। চেয়ারম্যান বাড়ি থেকে বাড়িতে ফিরে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বেজে গেছিল। তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গেছিল সাজু ভাই। কিন্তু ফজরের খানিকটা আগে কারো মৃদু ডাকে ঘুমটা ভেঙে গেল। রুমটা অন্ধকার, তবে তার বিছানার সামনে অন্ধকারে কেউ যে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। বিছানা থেকে উঠতে গিয়ে উঠতে পারল না, কারণ তার হাত পা খাটের সঙ্গে বাঁধা। কে ওখানে? সাজু ভাই, আমি লিমন। কেমন আছেন? লিমন, তুমি এখানে কিভাবে আসলে? আর তুমি আমার হাত পা বেঁধে রাখছো কেন? সবকিছু বলবো, আগে বলেন সেই পুতুলটা কোথায়? কিসের পুতুল? স্বর্ণের পুতুল। সোহাগী যেটা আপনাকে দিয়েছে, আমি সেই পুতুলের কথা বলছি। সোহাগে আমাকে কোনো পুতুল দেয়নি। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? ভাই, আমি কিন্তু এখন খুব খারাপ। আমার সঙ্গে একটা খুব ছোট্ট একটা পিস্তল আছে। রাত 10টার দিকে চেয়ারম্যানকে খুন করতে গেছিলাম, কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি গেছিলেন, তাই না? আপনার জন্য আমি আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী একটা অপরাধীকে মারতে পারিনি। তাহলে তুমি সত্যি সত্যি গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম। এবার আপনি তাড়াতাড়ি পুতুলের সন্ধান বলেন, না হলে কিন্তু আমার পিস্তলের গুলি খরচ করার পরিকল্পনা করতে হবে। জানেন তো, আমি এখন পাক্কা হারামজাদা। তুমি কিন্তু ভুল করছো লিমন, কারণ এভাবে কেউ ভালো পথে থাকতে পারে না। আমি জানি আপনার অনেক জ্ঞান, আপনি যে আমাকে অনেক কিছু বলবেন সেটাও জানি। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার কথাগুলো সম্পূর্ণ সঠিক। কিন্তু ওই যে সাক্ষী মানি, কিন্তু তালগাছটা আমার সিদ্ধান্ত আমি নিজে গ্রহণ করব। তুমি আমার কথা মতো চললে আমি নিজে কিন্তু তোমাকে সহযোগিতা করব। ভুলে যেও না যে তোমার উপকার করতে আমি এসেছি। আপনি বড্ড কথা ঘোরাচ্ছেন সাজু ভাই। সময় থাকতে তাড়াতাড়ি বলেন পুতুল কোথায়, কারণ একটু পরে আকাশ পরিষ্কার হবে, তখন কিন্তু আমি ফিরতে পারবো না। আমি কিছুতেই তোমাকে সেই পুতুলের সন্ধান দেব না লিমন। ঠিক আছে, আমি খুঁজে বের করব। লিমন তখন চারিদিকে খুঁজতে লাগলো। রুমের মধ্যে সবকিছু ওলট পালট করে তন্ন তন্ন করে সে পুতুল খুঁজতে মরিয়া হয়ে গেল। প্রায় 20 মিনিট খোঁজার পরে হঠাৎ করে রুমের মধ্যে
বাথরুমের ফলছাদে চোখ গেল। সাজু ভাই রুমের সঙ্গে অ্যাডজাস্ট বাথরুম আছে, আর তারই ছাদে উঠে গেল লিমন। তারপর একটু পরে সেখান থেকে কালো কাপড়ে মোড়ানো পুতুলটা নিয়ে বেরিয়ে এলো লিমন। খবরদার, ওটা তুমি সঙ্গে করে নেবে না, তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে সাজু ভাই, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। একটা কথা বলবো লিমন? বলেন ভাই। পুতুলটা রেখে যাও। আসি ভাই, বেয়াদবি ক্ষমা করবেন, আর আমার অপরাধ নিবেন না। সাজু ভাইকে সেভাবেই বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেল লিমন। ড্রয়িং রুমে সাজুর দাদা এখনো বসে আছে। লিমন তাকে দেখে বলল, ধন্যবাদ দাদু। ভূত দেখার মতো চমকে গেল লিমন। তারপর বলল, কে আপনি, আর ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলেন আপনি? আপনি একটু আগে বাইরে গেলেন, তখনই আমি ঢুকেছি, আর সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে সাজু ভাইয়ের বাঁধন খুলে দেন। তাকে বেঁধে রেখেছি, কিন্তু সত্যি বলছি কোনো ক্ষতি করিনি। হাতে পিস্তল ঘোরাতে ঘোরাতে দরজা খুলে বের হয়ে গেল লিমন। আর সোফা চেয়ার থেকে লাফ দিয়ে উঠেই সাজুর রুমে গেল দাদা। রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি কান্নাজড়িত কণ্ঠে বাঁধন খুলতে লাগলো। হাতের বাঁধন থেকে মুক্তি পেয়ে সাজু ভাই বাড়ির সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো। সাজুর মুখের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার দাদা। ফজরের নামাজ পড়ে সাজু ভাই মোবাইল বের করে দারোগার কাছে কল দিল। দারোগা সাহেব নিজেও তখন ফজরের নামাজ পড়ে মাত্র চায়ের জন্য বসে অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম সাজু সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দারোগা সাহেব? গতকাল রাতে বাসায় ফিরতে তো রাত পেরিয়ে গেল, চোখে এখনো ঘুম টলমল করে। কিন্তু ভাই, আপনি তো বলেছিলেন যে লিমন নাকি আসার সম্ভাবনা আছে, কিন্তু কই? লিমন এসেছিল দারোগা সাহেব। বলেন কি, কখন? আর চেয়ারম্যান এখন ঠিক আছে তো? হ্যাঁ, কারণ লিমন চেয়ারম্যান বাড়িতে যায়নি। সে আমাদের উপস্থিতি জানতে পেরেছে, তাই সেখানে গিয়ে নিজের বিপদ ডাকেনি। যাক, আলহামদুলিল্লাহ। পুতুলটা আমি রক্ষা করতে পারিনি দারোগা সাহেব, আমি ব্যর্থ হয়েছি। কিসের পুতুল? সে স্বর্ণের পুতুল নাকি? হ্যাঁ দারোগা সাহেব, লিমনের বাবা সেই পুতুল মৃত্যুর দুদিন আগে লিমনের গার্লফ্রেন্ড সোহাগের কাছে দিয়ে গিয়েছিল। সোহাগী সেদিন আমাকে সেই পুতুল দিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি অনুসন্ধান করছিলাম। তারপর? আজকে ফজরের কিছুক্ষণ পূর্বে আমার দাদা বাহিরে বের হয়েছিল, তখন দরজা খোলা দেখে লিমন প্রবেশ করেছে। আপনার দাদা তখন কেন বের হয়েছে? আর আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। দাদার একটা গাভী আছে, গতকাল বিকেল থেকে ওটা নাকি কেমন কেমন করছিল। শেষ রাতের দিকে গাভীর 3-4টা ডাক কানে যেতেই দাদা বের হয়ে গেল। পুতুলটা দিয়ে সে কি করবে? সেটাও বুঝতে পারেন না? আচ্ছা বাদ দেন, আর আপনাকে তৈরি থাকতে হবে। আমি যখনই ডাক দেব তখন আপনার বাহিনী নিয়ে আমার সঙ্গে যেতে হবে। আমরা মোটামুটি আসল খুনির নিকট ঘেঁষে দাঁড়াবার অপেক্ষায় আছি। সত্যি বলছেন আপনি? সত্যি সত্যি সত্যি। কথাটা শুনে অনেক ভালো লাগছে। রাখলাম তাহলে। বেলা 10টার দিকে লিমন সোহাগীর কাছে কল দিয়ে বলল, আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে কি আমার সঙ্গে যাবে? 100 বার যাব। সত্যি আমাকে নিবে? হ্যাঁ সোহাগী, আমি সাজু ভাইয়ের কাছ থেকে সেই পুতুল নিয়ে এসেছি। তুমি সব সময় শুধু তৈরি থাকবে। যে কোনো সময় আমরা দুজন মিলে এই শহর গ্রাম ছেড়ে বহু দূর চলে যাব। তুমি এখন কোথায়? যেখানে ছিলাম, যাদের কথায় তৌহিদকে খুন করেছি, সেই তাদের কাছে আছি। ওরা তোমাকে কিছু করবে না তো? জানি না, তবে করতে পারে, কারণ সেই পুতুল যেহেতু আমার কাছে, তাই বিপদ আমার পাশেই ঘোরাঘুরি করবে। কেন ওদের কাছে ফিরে গেলে? কিছু অসমাপ্ত কাজ এখনো বাকি আছে, তাই সেগুলো শেষ করতে হবে। কবে শেষ হবে? আমি পুতুল নিয়ে এসেছি, সেটা শুনে নিশ্চয়ই আসল গুটিবাজ সামনে আসতে পারে। তখন নিজের জীবনের পরোয়া না করে ওকে তো আমি বিনাশ করবই করব। সাবধানে থেকো, আমার খুব ভয় করছে। রুমের মধ্যে বিছানায় শুয়ে আছে লিমন। গতকাল রাতে ঘুমাতে পারিনি, তাই চোখ ভর্তি ঘুম ঘনিয়ে আসছে। চোখের উপর হাত দিয়ে বিছানায় শুয়েছিল। এমন সময় রুমের মধ্যে নিজামুদ্দিন ও আরও 4 জন প্রবেশ করলো। তুমি নাকি পুতুল নিয়ে আসছো লিমন? সেই পুতুল কোথায়? আপনি জানলেন কিভাবে? তোমার কি ধারণা যে আমরা কোনো খবর রাখি না, তাই না? তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই, বলো পুতুল কোথায়? লিমনের কাছে বারবার জিজ্ঞাসা করার পরও যখন পুতুলের হদিস পাওয়া গেল না, তখন নিজামুদ্দিনের আদেশে
লিমনকে বাধা হলো। এতটা দ্রুত হয়ে গেল যে লিমন তার সঙ্গে থাকা পিস্তল ব্যবহার করা বা বের করার সুযোগ পেল না। বেলকনিতে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে বাইরের বকুল গাছটার দিকে তাকিয়ে আছে সাজু ভাই। বকুল গাছটার ডালে একটা রঙিন পাখি। পাখির নামটা মনে আসছে না। রহস্যের গন্ধ ক্রমেশ তার নাকের সামনে উপস্থিত, কিন্তু সবটা সাজিয়ে যে কিভাবে প্রকাশ করা যায় সেটাই ভাবছে। দাদু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ দাদা, করো। ভোরবেলা ওই ছেলেটার পিছনে বাইক নিয়ে না গিয়ে মুস্কি হাসি দিয়ে বসে রইলি কেন? দাদা যান, ওই ছেলে একটা স্বর্ণের পুতুল নিতে এসেছিল আমার কাছে। কি? হ্যাঁ, সেদিন লিমনের নানা যেই পুতুলের কথা বলেছিল সেটা আমার কাছে ছিল। আজকে সেই পুতুল নিয়ে গেল ঠিকই, কিন্তু সেটা আসল পুতুল নয়। মানে? আমি আগেই ধারণা করেছিলাম যেহেতু লিমনের গার্লফ্রেন্ডের হাত থেকে পুতুল আমার কাছে এসেছে, সেহেতু এ কথা অবশ্যই জানাজানি হবে। তাই একটা নকল পুতুল আমি সংগ্রহ করে নিজের কাছে রেখেছি। আর আসল পুতুল তোমাদের ঘরে, অর্থাৎ দাদির পুরাতন পুটলির মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু নকল পুতুল দেখে কি ওরা বুঝতে পারবে না? মানে দেখতে কি একই রকম নাকি? না দাদা, পুতুল দুটোই আলাদা। আর লিমন বা সেই মূল পরিকল্পনাকারী কিন্তু সেই পুতুল আগে দেখেনি। আর লিমনের পেছনে পেছনে বাইক নিয়ে তাড়া করিনি, কারণ ওই নকল পুতুল যেখানে থাকবে সেই স্থানের লোকেশন আমি দেখতে পারবো। কিভাবে? পরে বলবো দাদা যান, এখন একটু ভাবতে হবে, তাই পরে কথা বলবো। হুম। লিমন বিছানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর মনে মনে হাসছে। কয়েক ঘন্টা আগেই সে সাজুভাইকে এভাবেই বেঁধে রেখেছিল, আর এখন সে নিজেই বন্দি। নিজামুদ্দিন বারবার তাকে পুতুলের কথা জিজ্ঞেস করছে, আর লিমন শুধু বারবার মাথা নেড়ে না বলছে। হঠাৎ করে দরজা খুলে কালো টি শার্ট পরে একটা ছেলে প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে হাতের পিস্তল নিজামুদ্দিনের দিকে তাক করে পরপর 3টা গুলি করলো। নিজামুদ্দিন আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়লেন। কালো টি শার্ট পরা লোকটা বিড়বিড় করে তখন বলল, ক্ষমা করবেন নিজাম ভাই, বসের সঙ্গে আপনার বেইমানি করতে চেয়েছিলেন, তাই বসের নির্দেশে আপনাকে মারতে বাধ্য হলাম। নিজামের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লিমন। তারপর স্বাভাবিকভাবে মাথা উঁচু করে ডান পাশে দেয়ালের দিকে তাকিয়ে রইল। দুজন ব্যক্তি এসে নিজামের লাশ নিয়ে গেল, আর সেই খুনিটা তখন লিমনকে বলল, তোমার সঙ্গে দেখা করার জন্য আমাদের বস এখানে আসছেন, তুমি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত থেকো। আচমকা শক্ত হয়ে লোকটার দিকে অবাক হয়ে তাকালো লিমন। তার চোখে মুখে স্পষ্ট আশ্চর্য হবার ছাপ। সত্যি সত্যি কি তিনি আসবেন, নাকি তার পরিবর্তে অন্য কাউকে পাঠাবে? বস নিজেই আসবে, কিন্তু তার আগে তোমার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা হবে। চোখ বাঁধা হবে কেন? কারণ তিনি তোমার পরিচিতি। আরও কিছুটা বিচলিত হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। যদি পরিচিত কেউ হয় তবে আজকে কেন সামনে আসবে? তাহলে কি তিনিও পুতুলের লোভে? পুতুল তার কাছে জেনে তিনি সামনে আসতে যাচ্ছেন, কিন্তু কিভাবে জানলো যে পুতুল লিমনের কাছে? লিমন তো শুধু সোহাগীর কাছে সকালবেলা বলেছিল। তাহলে কি? আরও ঘন্টাখানিক পরে লিমনের চোখ সত্যি সত্যি বেঁধে দিল। কিছুক্ষণ পর রুমের মধ্যে নতুন কারো আগমন অনুভব করলো। নতুন কেউ প্রবেশ করেছে সেটা বুঝতে পারছে, কারণ আলাদা একটা ঘ্রাণ আসছে নাকের ডগায়। লিমন নিজেই বলল, আপনি তাহলে আমার সামনে এসেই গেলেন? তা বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? গম্ভীর কণ্ঠে জবাব এলো। এতদিনে তোমারও নিশ্চয়ই ধারণা হয়ে গেছে যে এত কিছুর পিছনে কোনো জিনিস দায়ী হতে পারে। কণ্ঠ বেশ পরিচিত, ঠিক মনে আসছে না। লিমন কিছু বলার চেয়ে চুপ করে কণ্ঠ শুনে চিনতে চেষ্টা করছে। অদৃশ্য থেকে আবারও বলল, কিছু বলছো না যে তুমি? বলো তো, কারণ কি? চেয়ারম্যান সাহেব। হো 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 হো, বাহ, চোখ বন্ধ তবুও তো বেশ চিনে গেছো আমাকে। বুদ্ধি আছে, সুপার। তাহলে কি আপনি সেই অদৃশ্য বস? রাজনীতি করতে গিয়ে অনেক কিছু শিখতে হয় লিমন। তোমার বাবাকে অনেক অনুরোধ করেছি পুতুলের জন্য, কিন্তু সে তো কথা শুনেনি। আচ্ছা বাদ দাও তো, এবার বলো সেই পুতুল কোথায়? না হলে তোমার মা বাবার মতো তুমিও মেরে ফেলবেন? তাহলে পুতুল পাবেন? তোমার মা বাবার মৃত্যুর পরে কিন্তু পুতুলের সন্ধান ঠিকই বের হয়ে গেছে। তুমি মরলেও ওটা ঠিকই বের হবে। এমনিতেই তোমার কাছে ধরা পড়ে গেছে, তাই তোমার জীবনে কোনোদিন তুমি আর বাইরের জগৎ দেখতে পাবে না। পুতুলের সন্ধান আমি দেব, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আমি জানি আমাকেও আপনি খুন করাবেন, কারণ এত কিছুর পরে যে আমাকে বাঁচিয়ে রেখে কোনো রিস্ক নেবেন না সেটা ভালো করে জানি। বেশ,
ভালো তোমার কথা। আমার মা বাবাকে খুন করেছে কে কে? নিজাম ছিল, আরও 3-4 জন ছিল, তবে তোমার চাচাতো ভাই মনিরুলও ছিল। মনির ভাই? হ্যাঁ, নিজাম ওরা গেলে তো তোমার বাবা দরজা খুলবে না, তাই মনিরুলের সাহায্য নিতে হয়েছে। মনিরুল তোমার বাবাকে ডেকে ঘরের মধ্যে প্রবেশ করার পথ সুগম করেছে। তাহলে মনির ভাইকে খুন করালেন কেন? সাক্ষীদের বাঁচিয়ে রাখতে নেই, তাহলে পরবর্তী সময়ে নিজের বিপদ হয়ে যায়। তবে তোমার বন্ধু তহিদকে এত সহজে রাজি করাতে পারবো সেটা ধারণা ছিল না। তৌহিদ? তোমার বাড়িতে সেদিন রাতে তহিদ নিজেই আগুন লাগিয়েছে। কথা ছিল তোমাকে সেখানে পুড়িয়ে ফেলা, কিন্তু তোমার আরেকটা বন্ধু আগে জাগ্রত হয়ে গেছিল, তাই তহিদ নিজেই চিৎকার করেছিল। তারপর মনিরুলের বাড়িতে তোমাকে অজ্ঞান করে মনিরুল খুন করে আমার লোকে, আর দোষ হয়ে যায় তোমার বাবার কবরের কাছে। সরি আব্বাজান, চিরকুট লিখে দিলাম। লিমন চুপচাপ। এবার বলো পুতুল কোথায়? তৌহিদ বেইমানি করেছে আমার সঙ্গে, কিন্তু সে তো আপনার কথা মতো চলছিল। 5 লাখ টাকার লোভ দিছিলাম, আর তহিদ নিজের ভয় পেয়েছে সাজু সাহেবকে দেখে, কিন্তু এ পরিকল্পনার মধ্যে সাজু সাহেব কিছুই করতে পারে নাই। সাজু ভাই খুবই অসুস্থ, না হলে ঠিকই এতদিনে সবকিছু বের করতে পারতেন। গতকাল রাতে তার কাছ থেকে পুতুল আনতে গিয়ে বুঝতে পারছি। কথা বেশি হয়ে যাচ্ছে, বলো পুতুল কোথায়? শেষ প্রশ্ন, নিজামকে সরালেন কেন? তুমি গতকাল রাতে আমাকে খুন করার জন্য কেন গিয়েছিলে? নিজামউদ্দিন বলেছিল তাই? তাহলে এবার ভাবো, আমার লোক হয়ে নিজাম আমাকে খুন করার জন্য তোমাকে পাঠায়। তার পরিকল্পনা ছিল তোমাকে দিয়ে আমাকে হত্যা করতে চাইবে, তারপর সে পুতুলটা ভোগ দখল করবে। কিন্তু আমার সঙ্গে চালাকি। আপনি গতকাল রাতে সাজু ভাইয়ের জন্যই বেঁচে গেছেন, না হলে ঠিকই এখন লাশ হয়ে মরার খাটে থাকতেন। সামনে এমপি নির্বাচন করার ইচ্ছে করছে, তাই প্রচুর টাকার দরকার। এই সন্ত্রাসী গ্রুপের জন্য আমার মাসে মাসে অনেক খরচ। পুতুলটা বিক্রি করে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাব, সে পথে কারো বাধা মানব না। সকালবেলা দারোগা যখন কল দিয়ে বলল যে তুমি নাকি পুতুল নিয়ে এসেছো সাধুর কাছ থেকে, তখন তো আমার আনন্দের সীমা নেই। ভুল পথে চললে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না চেয়ারম্যান সাহেব। সঠিক পথে কষ্ট হলেও চলা উচিত, কারণ সেখানে সফলতা আছে। কিন্তু ভুল পথে যতটা সামনে যাবেন, ততটাই কিন্তু ভুলের গভীরে তলিয়ে যাবেন। জ্ঞান হজম করার কোনো সময় নেই, তাড়াতাড়ি পুতুলের ঠিকানা। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই রুমের মধ্যে হুট করে কয়েকটা গুলি শব্দ হলো। রুমের মধ্যে হঠাৎ কেমন হট্টগোল হতে লাগলো। হাত পা বাঁধা লিমন কিছুই বুঝতে পারল না। রুমের মধ্যে যারা ছিল তাদের গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু মারল কে? বেশিক্ষণ ভাবতে হলো না তার। ততক্ষণে নাসরিন তার চোখের কাপড় খুলে দিল। এরপর এক এক করে হাত পায়ের বাঁধন খুলে বলল, তাড়াতাড়ি পালাতে হবে, না হলে কিন্তু আবার কেউ আসতে পারে। রুমের মধ্যে 3টা লাশ পড়ে আছে। চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে লিমন খানিকটা ভাবনার মধ্যে হারিয়ে গেল। নাসরিনের দিকে তাকিয়ে সে কৃতজ্ঞতা স্বীকার করল। মা বাবার মৃত্যুর জন্য দায়ী সবাই শেষ। বাগেরহাট বাস স্ট্যান্ডে বাসের মধ্যে পাশাপাশি বসে আছে নাসরিন ও লিমন। লিমনের মুখে মাস্ক আর নাসরিন বোরকা পরিহিত। দুজনেই একসাথে খুলনার দিকে যাচ্ছে। প্রচুর পিপাসা অনুভূত হচ্ছে লিমনের। নাসরিন তার ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিয়ে বলল, বাসায় ফ্রিজে লেবুর শরবত বানানো ছিল, তাই নিয়ে আসলাম সঙ্গে করে। খাবে তুমি? খুব পিপাসা লেগেছে। তাহলে খাও। বাস চলছে, পাশাপাশি বসে আছে নাসরিন ও লিমন। বাসের ধাক্কায় কিংবা গতকাল রাতে ভালো ঘুম না হবার জন্য চোখ বন্ধ হয়ে যাচ্ছে। নাসরিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল লিমন। শরীর বেশ দুর্বল মনে হচ্ছে। হঠাৎ করে ঘুমের মধ্যে সে শুনছে তার কানের কাছে নাসরিন ফিসফিস করে বলছে, এটা তোমার জীবনের শেষ ঘুম। তুমিও তোমার মা বাবার কাছে চলে যাচ্ছ। এতদিন পর আমি আমার পরিকল্পনায় সফল হলাম, কিন্তু আফসোসটা হচ্ছে নিজামকে ওরা মেরে ফেলেছে। লিমনে তখন চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। বাস ভর্তি মানুষ নিয়ে এগিয়ে যাচ্ছে বাসটা। চারিদিকে কত মানুষ বসে কিংবা দাঁড়িয়ে, কিন্তু লিমন তাদের সাহায্য নিতে পারছে না। তার মানে নাসরিন নিজেও পুতুলটা আত্মসাৎ করতে চেয়েছে। নিজামউদ্দিন আর সে একসঙ্গে আলাদা পরিকল্পনা করেছে। লিমন যখন চোখ মেলে তাকালো, তখন সে শুয়ে আছে হাসপাতালের বিছানায়। তার সামনেই বসে আছে সাজু ভাই। একজন পুলিশও দাঁড়িয়ে আছে সাজু ভাইয়ের সঙ্গে। কি খবর লিমন? জি ভাই, আপনি এখানে? তুমি আমাকে হাত পা বেঁধে রেখে আসছো বলে তো আমি পিছিয়ে যেতে পারি না, তাই না? কিন্তু আমি কিভাবে পৌঁছলাম? হ্যাঁ, নাসরিন মেয়েটা এখন পুলিশের কাছে বন্দি আছে, তোমাকেও গ্রেফতার করা হবে। জানি। তুমি কি নাসরিনের চালাকি বুঝতে পারো নাই? কি রকম? ঝড়ে আম পড়ে।
আর সেই আম বাইরের কেউ কুড়াতে আসলে যেমন হয় সেরকম। মানে? তুমি যে পুতুল আমার কাছ থেকে এনেছিলে সেই পুতুলটা নকল। আসল পুতুল এখনো আমার কাছেই আছে। আমি ওই নকল পুতুলের মধ্যে লোকেশন ট্র্যাকিং করার ছোট্ট মেশিন সেট করে দিয়েছিলাম, যদিও সেটা আমার ঘরে বসে তৈরি করা ছিল ডিজিটাল হাতঘড়ির মাধ্যমে। তারপর থেকে অপেক্ষায় ছিলাম ওটা কোথায় থাকে সেটা জানার জন্য। কিন্তু তুমি তো চালাকি করে ওটা বাস স্ট্যান্ডের অদূরে ডাস্টবিনের পাশে লুকিয়ে রেখেছিলে। হ্যাঁ সাজু ভাই, আমার ইচ্ছা ছিল ওদের হত্যা করে পালিয়ে চলে যাব, তাই এখানে রেখে গেছিলাম। তারপর নাসরিনের সঙ্গে এসে পুতুল বের করে দুজনেই বাসে উঠে বসলাম। কিন্তু নাসরিন নিজেও পুতুলের লোভে ছিল। তার কাছে প্রাথমিক জিজ্ঞাসা করে জানলাম যে সে আর নিজামুদ্দিন পরিকল্পনা করেছিল পুতুল নিজেরা দখল করবে, তারপর সেই পুতুল নিয়ে তারা পালিয়ে যাবে। মূলত তোমাকে চেয়ারম্যান সাহেব ও আইনের চোখে অপরাধী করে তারা নীরবে পালাতে চাইছে। কিন্তু কিন্তু সবকিছু আপনার জন্য ভেঙে গেল, কারণ সেদিন আপনি চেয়ারম্যান সাহেবের বাড়িতে পুলিশ নিয়ে গেলেন, আর আমি তাকে খুন করতে পারি নাই। চেয়ারম্যান জেনে গেল যে তাকেই নিজামুদ্দিন আমাকে দিয়ে হত্যা করতে চাই। হ্যাঁ, আর সেজন্য তার হুকুমে নিজামুদ্দিন খুন হয়ে গেল। এদিকে নাসরিন কিছু করতে পারছিল না, তাহলে তাকেও মরতে হবে। সেজন্যই নাসরিন সুযোগ খুঁজে বের করে, আর তোমার সঙ্গে তার কথা বলার সময় পেছন থেকে ঢুকে মুহূর্তের মধ্যে সবাইকে শুইয়ে দেয়। আমি নিজের জন্য ভাবছি না সাজু ভাই, কিন্তু তৌহিদের জন্য খুব খারাপ লাগছে। শত্রুদের সঙ্গে মিলে বেইমানি করেছে ঠিকই, কিন্তু তবুও কেন যেন খুব খারাপ লাগছে। তৌহিদ আমাকে অনেক কিছুই বলে গিয়েছিল। সেদিন বিকেলে আমার মোবাইল পুকুরে না পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে পারতাম। মনিরুল আর তোমার বাড়ি আগুন লাগানোর কথা সে নিজে আমাকে লিখে জানিয়ে গেছে, আর সেই কারণে সেদিন রাতে চেয়ারম্যান সাহেবের বাড়ি গিয়েছিলাম। বুঝতে পারছি। তুমি বিশ্রাম করো, যা হবার তা হবে। আপাতত সুস্থ হয়ে ওঠো। সুস্থ হয়ে লাভ কি? দুদিন পরে তো ফাঁসি হয়ে যাবে, কারণ আমি খুনি। সেটা না হয় আইন ঠিক করবে। সাজু ভাই বেরিয়ে গেল। লিমন আবার তার চোখ বন্ধ করে রাখলো। বন্ধ চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। কল্পনার মধ্যে নিজের বাবার সঙ্গে কথা বলছে। বাবা তাকে বকাবকি করছে, হঠাৎ করে কান্না করছে, কেন সে নিজের হাতে খুন করেছে। হঠাৎ করে বাবার পাশে অদৃশ্য কিছু দেখা যাচ্ছে। এটা কি তার মা? মা, ও মা। শোয়া থেকে উঠে বসলো লিমন। চারিদিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাবার মুখটা স্মরণ করে বিড়বিড় করে বলল, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি নাই বাবা, আমাকে ক্ষমা করে দিও। সরি আব্বাজান। এভাবে শেষ হলো আরেকটি গল্প। আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তী গল্পে সকলের সাপোর্ট পাবো। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সকলেই নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ হাফেজ।